কার লাইভ চলতেছে, সমস্যা নাই। ঠিক আছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জার্নি উইথ সিনাপস পাবলিকেশন সাকসেস স্টোরি রেসিডেন্সি মার্চ 26 সেশন এর স্পেশাল সেশনে সবাইকে স্বাগত। আমি ডাক্তার মুস্তাফিজুর রহমান, এমবিবিএস পাস করেছি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ থেকে। বিসিএস হেলথ 41তম বিসিএস। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এফসিএস ট্রেনি হিসেবে কর্মরত আছি। আর আমিও এই সেশনে 26 মার্চ সেশনে রেসিডেন্সি কোর্সে চান্স পেয়েছি গ্যাস্ট্রোএন্টারোলজি শাহ সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে। আজকের আমাদের এই সেশন হচ্ছে তাদেরকে নিয়ে যারা এই সেশনে চান্স পেয়েছেন। আমাদের চারজন প্রিয় চিকিৎসক এবং তাদের যে স্বপ্নযাত্রার কথা আমরা তাদের কাছ থেকে শুনবো, এবং তাদের এই স্বপ্নযাত্রায় সিনাপস মেডিকেল একাডেমির পাবলিকেশনস, বিশেষ করে সিনাপস লেকচার সিট এবং রেসিডেন্সি কি ওয়ার্ল্ড তাদের এই স্বপ্নযাত্রা কিভাবে সহযোগিতা করেছে, বিস্তারিত তাদের যে অভিজ্ঞতা এবং তারা কিভাবে প্রস্তুতি নিয়েছেন, কখন থেকে পড়া শুরু করেছেন এবং কোন ওয়েতে তারা পড়েছেন, এই ব্যাপারে বিস্তারিত তাদের কাছ থেকে আমরা শুনবো। আমাদের মধ্যে এই, তাদের যে অভিজ্ঞতা এটা শেয়ারের জন্য আমাদের মধ্যে উপস্থিত আছেন ডাক্তার মুস্তানুর রহমান জায়েদ। তিনি এমবিবিএস পাস করেছেন খুলনা মেডিকেল কলেজ থেকে। এবছর রেসিডেন্সি কোর্সে চান্স পেয়েছেন ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। আমাদের মধ্যে আরো উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ ইউনুস আলী। তিনি ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেছেন। এবছর এমএস অর্থোপেডিক সার্জারি কোর্সে চান্স পেয়েছেন ঢাকা মেডিকেল কলেজ ঢাকা মেডিকেল কলেজে। আরো আমাদের মধ্যে উপস্থিত আছেন ডাক্তার তাসাফি বিনতে আনোয়ার তুরিন, এমবিবিএস। তিনি এমবিবিএস পাস করেছেন নোয়াখালী মেডিকেল কলেজ থেকে। এবছর রেসিডেন্সি কোর্সে চান্স পেয়েছেন ডার্মাটোলজি অ্যান্ড ভেনারোলজি সাবজেক্টে। আরো আমাদের মধ্যে উপস্থিত আছেন ডাক্তার মাহমুদা জামান মনিরা। তিনি এমবিবিএস পাস করেছেন শেরেবাংলা মেডিকেল কলেজ থেকে, এবং তিনি এবছর এমডি কোর্সে চান্স পেয়েছেন নিউরোলজিতে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই প্রোগ্রামের পক্ষ থেকে যে যথাসময়ে আমাদের মধ্যে যুক্ত হওয়ার জন্য। আজকের এই সেশনে আমাদের মধ্যে গেস্ট হিসেবে উপস্থিত থাকবেন সিনাস মেডিকেল একাডেমির সম্মানিত ম্যানেজিং ডাইরেক্টর ডাক্তার রেদওয়ান আহমেদ। উনি এমডি ফেজ বি রেসিডেন্ট পালমোলজি ডিসিএইচ এ কর্মরত আছেন। আরো উপস্থিত থাকবেন ডাক্তার মোহাম্মদ জহির উদ্দিন। উনি ফেজ বি এমএস ফেজ বি ইএনটি ফাইনাল পরীক্ষার্থী। আরো সিনাপসের সম্মানিত পাবলিকেশন ডাইরেক্টর। এবং আমাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত আছেন আমাদের জনপ্রিয় এবং সিনিয়র মেন্টর এবং পাবলিকেশনস এর সিনিয়র কোঅর্ডিনেটর ডাক্তার আহসান আব্দুল্লাহ ভাই, যাকে সবাই এক নামে চিনেন। তো সবাইকে ডাক্তার আহসান আব্দুল্লাহ ভাইকে আমাদের এই সেশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমরা শুরুতেই হচ্ছে আহ, আমার একটু অভিজ্ঞতা বলি যে আমি হচ্ছে এখানে অলরেডি কর্মরত আছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। তা আমি আসলে আমার পসিটা পুরোটাই হয়েছিল হচ্ছে সিনাপসের মানে রেসিডেন্সি যে কি ওয়ার্ল্ড সেটা সেটা কেন্দ্রিক। আমি মানে একদম শেষ দিকে প্রিপারেশন শুরু করছিলাম এবং পুরোটাই আমার হচ্ছে রেসিডেন্সি কি ওয়ার্ল্ডটাই আমি মোটামুটি ভালোভাবে পড়ছিলাম আর কি। তা আমি আশা করি যে যারা হচ্ছে মানে রেসিডেন্সি কি ওয়ার্ল্ড এমন একটা অনন্য বই, যে এই বইয়ের মানে এই বইটা যদি কেউ যদি ভালো মতো পড়তে পারেন এবং ভালো মতো আয়ত্তে নিয়ে আসতে পারেন এবং তার যে প্রশ্নগুলো আছে সেই ব্যাখ্যাগুলো যদি আমরা ভালো মতো পড়াশোনা করি, তাহলে রেসিডেন্সিতে চান্স পাওয়ার জন্য এটাই যথেষ্ট হবে। তা আমরা শুরুতেই হচ্ছে যারা এই সেশনে চান্স পেয়েছেন তাদের কথা শোনার জন্য আমরা চলে যাব। এই মুহূর্তে কথা বলার জন্য অনুরোধ করতেছি ডাক্তার মুস্তানুর রহমান জায়েদ কে, তার যে জার্নি, এই রেসিডেন্সি, তার যে স্বপ্নযাত্রা, তার স্বপ্নযাত্রার কথা আমাদের কিন্তু সাথে শোনানোর জন্য। এবং তার এই স্বপ্নযাত্রায় সিনাপসের পাবলিকেশন, বিশেষ করে সিনাপস রেসিডেন্সি কিউ ওয়ার্ল্ড বইয়ের যে ভূমিকা এবং সিনাপস লেকচার শিটের যে ভূমিকা, সে সংক্রান্ত কথা বলার জন্য। শুধু পজিটিভ কথাবার্তা বললে হবে না, যে কোনো যদি ক্রিটিসিজম থাকে সেই বিষয়গুলোও যেন আমাদের উদ্দেশ্যে যেগুলো বলা হয়। তো সেজন্য এই পর্যায়ে আমাদের সামনে কথা নিয়ে আসতেছেন ডাক্তার মুস্তানুর রহমান জায়েদ। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মুস্তাফিজুর রহমান জায়েদ। 17-18 সেশন। আমি এবছর
ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশনে ঢাকা মেডিকেল কলেজে ট্রেনিং এর সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ। আমার রেসিডেন্সির জার্নিটা শুরু হয় মূলত এবছরের আগস্ট মাস থেকে আর কি। আমি জুলাই শেষ দিকে সিনাপসে ভর্তি হই এবং আগস্ট থেকে মোটামুটি কন্টিনিউ করি আর কি। তো আম, আমার মানে মেইন প্রিপারেশনে ছিল হচ্ছে মানে সিনাপসের লেকচার লেকচার করে এসে শিট এবং হচ্ছে কিওয়ার্ড সলভ করে এবং পরবর্তীতে আবার যে হচ্ছে মানে সিনাপসের পরীক্ষা দেয় আর কি। আমি বিগত 3 সাড়ে 3 মাস মানে আমার মানে রুটিনই ছিল আর কি, এরকম আর কি। সিনাপসে পাবলিকেশনস এর ক্ষেত্রে যে জিনিসটা সেটা হচ্ছে মানে সিনাপসের শিটগুলো আর কি মানে খুবই গোছালো ছিল এবং হচ্ছে মানে জিনিসটা এমন যে মানে যতটুকু লাগবে আর কি এখানে ততটুকুই দেয় আর কি। মানে শুধু শুধু এক্সট্রা ইনফরমেশন দিয়ে মানে ব্রেনকে পেইন দেওয়ার মতো বা এই টাইপের ছিল না আর কি। জাস্ট মানে যে টপিক্স থেকে থেকে যতটুকু বোঝার অতটুকুই ছিল আর কি। প্লাস নিমোনিক দিয়ে মনে রাখার মতো বিষয় এখানে ছিল আর কি। পাশাপাশি হচ্ছে আহ, এটা বেশ মানে সুন্দর করে মানে সাজানো আর কি, মানে বিভিন্ন কালার দিয়ে সাজানো আর কি। যে জিনিসটা আসলে মানে পড়তে গেলে দেখা যাচ্ছে একবারে এক ধাঁচে যদি লেখা থাকে আর কি, তো জিনিসটা একটা বোরিংনেস চলে আসে আর কি। তো যেহেতু বিভিন্ন কালার দিয়ে বিভিন্ন কালারফুল ভাবে সাজানো, সাথে কিছু নিমোনিকও দেয়া আর কি, তো এটা মানে একটু মানে স্মুথলি পড়তেও সুবিধা হয় আর কি জিনিসটা। আহ এগুলো হচ্ছে পজিটিভ দিক আর কি শেয়ার। সিনাপস হচ্ছে শীটের। আর নেগেটিভ যে বিষয়টা ছিল সেটা হচ্ছে সিনাপস শীটের যে মানে কোশ্চেন গুলো দিয়েছিল আর কি, মডেল কোশ্চেন বা প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন গুলো আর কি, এই কোশ্চেন গুলাতে অনেক ভুল ছিল আর কি। মানে অনেকগুলো কোশ্চেনই ভুল ছিল আর কি, মানে পুরো স্টেম সহ ভুল আর কি। মানে পুরো কোশ্চেনের মানে স্টেম গুলো উল্টাপাল্টা আর কি এরকম। তো এই জিনিসটা একটু মানে কারেক্ট করলে ভালো হয় আর কি। যে আমি পরে একটা কোশ্চেন সলভ করলাম, সেখানে যদি ভুল পাই তাহলে আসলে আর কি তখন নিজে কনফিউজ হয়ে যায় যে আমি কি ভুল কিছু পড়ে আসলাম, মানে এই টাইপের একটা ইয়ে চলে আসে আর কি। সুতরাং মানে এই জিনিসটা কারেকশন আসলে ভালো হয়। আমরা হচ্ছে আমরা হচ্ছে দেখা যাচ্ছে অনেক সময় ক্লাসে ভাইয়ারা বলে দিতেন আর কি যে শীটে কিন্তু এই অ্যান্সার গুলো ভুল আছে আর কি, বা এখানে ট্রু হয়ে ফলস হয় বা এখানে ফলস হয়ে ট্রু হবে আর কি এরকম। তো তারপরে এটা দেখা যাচ্ছে বই যেহেতু ভুল, আমরা চাই যে পরবর্তীতে যখন হচ্ছে সিনাপস কর্তৃপক্ষ বা পাবলিকেশন যখন আবার বইগুলো বের করবে তখন এগুলো কারেক্ট করে বাজারে নিয়ে আসবে আর কি, ইনশাল্লাহ। আহ, সাথে সাথে পড়ার পর মানে পরপরই কিওয়ার্ড অটো সলভ করা হইতো আর কি। ওখানেও বিভিন্ন ধরনের নিমোনিক বা ভালো এক্সপ্লেনেশন দিয়ে ব্যাখ্যা করা ছিল আর কি, যাতে বোঝা যায় আর কি। আসলে আমার রেসিডেন্সি প্রিপারেশনে আমি আসলে মেইন বই কখনোই খুলি নাই বা পড়িও নাই আর কি, জাস্ট এই শিট গুলো দিয়েই মোটামুটি আমার প্রিপারেশন আমি করছি আর কি। এবং আলহামদুলিল্লাহ আমি সিনাপসিস হোক বা অন্য কোনো কোচিং এ যেখানেই পরীক্ষা দিই আমার মোটামুটি নাম্বার ভালো আসতো আর কি। মানে মনে হইতো যে না ঠিক আছে, তাহলে আমার মনে হয় মানে যেটুকু জানার হয়তো হয়তো আমি মানে ওইটুকু জানছি আর কি এরকম এ হইতো আর কি। তো হচ্ছে আহ মানে আপনি যে পড়াশোনা শুরু করছেন মানে কখন থেকে এই স্ন্যাপস রেসিডেন্সি কিউ ওয়ালটা পড়া শুরু করলেন, বা কখন থেকে এটাও যদি একটু বলতেন আর কি। এটা কি আমরা অ্যাকচুয়ালি পুরা পুরা প্রথমে লেকচার সেটি পড়ছেন, না প্রথমে একসাথে যখন লেকচার করছেন সাথে সাথে আবার হচ্ছে রেসিডেন্সি কিউ ওয়ালের কোশ্চেন গুলো সলভ করছেন? কিভাবে পড়ার প্যাটার্নটা কি রকম ছিল শেয়ার করতেন যদি। আহ পড়ার প্যাটার্ন ছিল হচ্ছে ক্লাস করতাম, ক্লাস করে এসে দেখা যাচ্ছে প্রথমে একবার হচ্ছে এই শীটটা পড়তাম ভালো করে, দেন কিওয়ার্ড পড়তাম। হয়তো পরীক্ষা দিয়ে আসার আগে সুযোগ হলে আবার একটু শীটটা দেখে আসতাম আর কি। কিওয়ার্ড ওই সময় একবার পড়া হয়েছে। আবার হচ্ছে পরীক্ষার আগে 1 মাস আগে যখন আবার ফাইনাল প্রিপারেশন শুরু করলাম তখন হচ্ছে আবার শীট একবার পড়তাম, দেন তারপর আবার কিওয়ার্ডটা পড়তাম আর কি। সাথে আরো একটা শুদ্ধ জিনিস সেটা হচ্ছে মাস্টার কোর্সেন আর কি। মাস্টার কোর্সেন হচ্ছে প্রিভিয়াস ইয়ারে যে স্টেম গুলো বারবার আসছে আর কি, যেগুলা কনফিউজিং স্টেম সেগুলা মাস্টার কোর্সেন আকারে দেয়া ছিল আর কি, বিভিন্ন টপিক্স এর মানে কিওয়ার্ডে বিভিন্ন টপিক্স এর শেষে আর কি। এটাও খুব ভালো হেল্পফুল ছিল আর কি, যে মানে এটা এট এ গ্লান্স টাইপের আর কি, যে এই অধ্যায় থেকে এই কোশ্চেন গুলা বেশি বেশি আসছে এবং মানে এইগুলাতে বা এই স্টেম গুলাতে বিভিন্ন সময় কনফিউশন দেখা দেয় আর কি। সুতরাং মানে প্রিপারেশনের ক্ষেত্রে এটাও একটা খুব ভালো একটা দিক ছিল আর কি, যেটা কনফিউশন ক্লিয়ার করতে বা বিভিন্ন ধরনের মানে এ এড়াইতে সুবিধা হয়েছে আর কি, কনফিউশন এড়াইতে।
আর কিছু এই বছর মানে সামনে মার্চ 27 সেশনে যারা মানে প্রেসিডেন্সি দিতে চায় তাদের প্রতি কোনো পরামর্শ এখন থেকে যারা হচ্ছে মানে সিনাপসে ভর্তি হচ্ছে বা এখন থেকে সামনে জানুয়ারি ডিসেম্বর থেকেই কিউআল কিনে পড়াশোনা শুরু করবে বা তাদের প্রতি কোনো পরামর্শ তারা কিভাবে পড়লে সুবিধা হবে এরকম কিছু যদি বলার থাকে। আম, আসলে রেসিডেন্সি এক্সামটা হয় হচ্ছে পুরো আমরা এমবিবিএস লেভেলে যে কয়টা টপিকস পড়ে আসছি আর কি, যেমন হচ্ছে ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, অ্যানাটমি, প্যাথো, ফার্মা, মাইক্রো, যারা হচ্ছে ইসে পরীক্ষা দেয় মেডিসিনে, তাদের জন্য মেডিসিন বা ডেভিডসন, যারা সার্জারিতে পরীক্ষা দেয় তাদের আবার হচ্ছে সার্জারি, গাইনি, আইএনটি এগুলো পড়া লাগে আর কি অনেক সময়। তো এখন হচ্ছে যে জিনিসটা সেটা হচ্ছে মানে একদম পুরো ভাস্ট সিলেবাস আর কি, মানে আমরা যেটা 5-6 বছরে পড়ে আসছি, 5-6 বছরে পড়ে আসছি ওইটাই মূলত মানে পুরো সিলেবাস ধরে এখানে পরীক্ষা দিতে হয় আর কি। তো এই জন্য একটা গাইডলাইন খুবই ইম্পর্টেন্ট, মানে আপনি এই সব বই যা পড়ে আসছেন এমবিবিএস লাইভে সবই টপ টু বটম আপনি পড়ে আসলে শেষ করা বা মনে রাখা একেবারেই অসম্ভব। এই জন্য পড়াটা অনেকটা সিলেক্টিভ, সিলেক্টিভ জিনিস পড়তে হবে এবং সেটা বুঝে পড়তে হবে আর কি। এই জন্য আহ দেখা যাচ্ছে আহ মানে মেন্টরের বা একটা গাইডলাইনে থাকার বিকল্প নাই আর কি। একটা গাইডলাইনে থাকলে আপনার কতটুকু আপনি কিভাবে পড়বেন, আহ, এবং হচ্ছে পরীক্ষার আগে আপনার এই প্রিপারেশনটা 2-3 বার শেষ করা, এই জিনিসটা মানে এই করার জন্য একটা গাইডলাইন খুবই দরকার আর কি। এই জন্য আসলে যে কোনো ভালো কোচিং এ বা সিনাপসে ভর্তি হওয়া ছাড়া মানে হওয়ার বিকল্প নাই আর কি, বা হইলে ভালো হয় আর কি, যাতে আপনার মানে স্মুথলি প্রিপারেশনটা হয়ে যায় আর কি, এবং আর আপনি একটা গাইডলাইনের মধ্যে পড়তে পারেন আর কি। আর এছাড়া হচ্ছে সিনাপসের পাবলিকেশনস বা সিটের কথা তো বললাম আর কি, যে এটা খুবই অনবদ্য একটা প্রকাশনা, যেটা হচ্ছে মানে খুবই সিলেক্টিভ এবং মানে গোছালো আর কি, এবং এটা পড়তে আপনাকে কখনোই বোরিংনেস আসবে না। তো সুতরাং যারা আগামী আহ, মানে 27শে মার্চে পরীক্ষা দিতে যাচ্ছেন আর কি, সেজন্য রেসিডেন্সির জন্য আর কি, তারা আপনারা এ করতে পারেন আপনাদের এই যাত্রায়। সিনাপস আপনাদের খুবই ভালো সঙ্গী হবে এই আশা করি আর কি, এবং সিনাপসের ক্লাস, সিনাপসের প্রকাশনা আপনাদেরকে বিভিন্নভাবে হেল্প করবে, যেটা আসলে মানে নিজে পড়লে বা নিজের মতো করে পড়লে আসলে মানে যে 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 প্রিপারেশনটা নিয়ে মানে একেবারে অসম্ভব বা কষ্টকর আর কি। আর কিছু বলার আছে জায়েদ? ভাইয়া, লাস্টে একটা হচ্ছে পরামর্শ ছিল, সেটা হচ্ছে সে রেসিডেন্সিতে তো মানে কোশ্চেন গুলা রিপিট হয় আর কি, টপিকস গুলা খুবই রিপিট হয় আর কি। তো দেখা যাচ্ছে আহ এটা তো হচ্ছে কিওয়ার্ড যখন আমরা সলভ করি তখন কোশ্চেন গুলার সাথে সাল দেওয়া থাকে আর কি, যে এই সালে আসছে আর কি। টপিকস গুলার মধ্যেও যদি যখন শীট যখন আমরা পড়ি তখন টপিক্সেও যদি এরকম কিছু কিছু দেয়া থাকতো আর কি, যে এই টপিক্স থেকে এই সালে এতবার কোশ্চেন আসছে আর কি, তাইলে মানে মানে পড়ার সময় বা রিভিশনের সময় একটু ভালো মানে গুরুত্ব দিয়ে মানে এটা আরো বেশি আসতো আর কি। মানে আমাকে আমার মনে হইতো যে আমার এই জিনিসটা আরো খুব ভালো করে মনে রাখতে হবে বা করতে হবে আর কি এরকম। বিশেষ করে লাস্ট রিভিশনের সময় আমি যখন দেখবো আর কি, যে এই যে এই টপিক্স থেকে বিগত 3 বছরে বা 5 বছরে এতবার কোশ্চেন আসছে বা 10 বছরে এতবার কোশ্চেন আসছে, তখন দেখা যাচ্ছে আমার এই জিনিসটা মানে আরো ভালো করে পড়ার জন্য বা আরো গুছিয়ে পড়ার জন্য আমার একটা আর্টস তৈরি হবে আর কি। তো ভাই মানে এটা একটা পরামর্শ ছিল আর কি সিনাপস পাবলিকেশনস এর প্রতি। আরেকটা হচ্ছে যে রেসিডেন্সি যে সিট গুলো আর কি, ওখানে যে কোশ্চেন গুলো আছে কোশ্চেন গুলো একটু আরেকবার একটু এ করা মানে চেক করা, যে মানে যেহেতু ওখানে একটু বেশি পরিমাণ বানান ভুল ছিল আর কি। তো জাস্ট এই দুইটা পরামর্শ ছিল আর কি, যে যদি মানে টপিক গুলোর সাথে কিছু মানে এটা কয়টা সালে আসছে বা কোন কোন সালে আসছে যদি এটা অ্যাড করা যায় তাহলে দেখা যাচ্ছে একটা গুরুত্ব পাবে জিনিসটা, এবং হচ্ছে আহ, মানে যে বিভিন্ন মডেল কোশ্চেন গুলোতে যে ভুলগুলো দেওয়া আছে এগুলা কারেকশন করা আর কি। ভাই, স্যার মনে হচ্ছে ডিসকানেক্ট হয়ে গেছেন এখন।
হুম, আসসালামু আলাইকুম। আমি আসলে খুব দুঃখিত যে আমি আসলে একটা ফোন আসার কারণে আমি একটু ডিস্টার্ব হয়ে গেছিলাম। তো ধন্যবাদ ডাক্তার মোস্তানুর রহমান জায়েদকে, খুব সুন্দর করে তার পুরো জার্নি সম্পর্কে আমাদেরকে বললেন। আস- আসলে রেসিডেন্সির প্রস্তুতি অনেক ভাস্ট, এবং যেটা দেখা যায় যে কিওয়ার্ড এই জন্য গুরুত্বপূর্ণ। আগে দেখা গেছে যে বিশেষ করে প্রতিবারই কোশ্চেনের ক্ষেত্রে দেখা গেছে যে আগের যে কোশ্চেন সেটা অনেক সময় মানে এখন হচ্ছে স্টেম কমন না আসলে হচ্ছে টপিকস কমন আসে। এখন কেউ যদি এটা একটু কমপ্লিটলি ভালো মতো ব্যাখ্যা সহ পড়তে পারে তাহলে তার জন্য রেসিডেন্সি প্রিপারেশন আমার কাছে মনে হয় যে রেসিডেন্সি যে কিওয়ার্ডটা আছে সেটা যদি ভালো মতো আয়ত্তে নিয়ে আসতে পারে অনেকের ক্ষেত্রে সেটা যথেষ্ট হতে পারে। তো ধন্যবাদ ডাক্তার মোস্তাইনুর রহমান জায়েদকে সুন্দর করে আমাদের পুরো বিষয়টা বর্ণনা করার জন্য। আরেকটা হচ্ছে বিষয় আমি বলি যে যে মানে ভুলগুলো আছে বা কিছু ভুল আসলে এত বড় একটা বই কিছু কিছু স্টেমে হয়তো ভুল আছে, এবং আসলে কিছু ক্ষেত্রে দেখা গেছে যে ভুলটা আসলে মানে এক এক বই একটা আনসার দেওয়া আর কি। তো সেই জন্য মানে যে যেটা বই পড়ে বই অনুযায়ী মনে হয় যে এটা ভুল, কিন্তু অন্য বই আবার হচ্ছে সেটা সেই স্টেমটা দেওয়া। সেই জন্য আশা করি যে যেগুলো আছে সেগুলো আমরা সংশোধন করতেছি, এবং হচ্ছে এই সামনে যে পাবলিকেশন মানে নতুন যে এডিশন আসতেছে সেখানে এগুলো সংশোধন করা হবে আর কি, করা হচ্ছে। তো ইনশাল্লাহ। ধন্যবাদ শাহেদকে। এ পর্যায়ে আমাদের সামনে কথা বলার জন্য অনুরোধ করতেছি ডাক্তার তাসাফি বিনতে আনোয়ার তুরিন। উনি এবছর এমডি কোর্সে চান্স পেয়েছেন ডার্মাটোলজি অ্যান্ড ভেনাটোলজি সাবজেক্টে। তো তাকে কথা বলার জন্য অনুরোধ করতেছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি ডক্টর তাসাফি বিনতে আনোয়ার তুরিন। আমি এবার রেসিডেন্সি কোর্সে স্যার সলিমুল্লাহ মেডিকেল, সরি স্যার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে ডার্মাটোলজি অ্যান্ড ভেনারোলজিতে চান্স পেয়েছি, আলহামদুলিল্লাহ। প্রথমে আল্লাহ তালার কাছে অনেক বেশি শুক্রিয়া। আহ কারণ আল্লাহর রহমত ছাড়া আসলে আমার পক্ষে এটা আসলে কখনোই সম্ভব ছিল না। এরপরে যদি বলি সিনাপসের কথা, আহ আসলে আমার প্রথম থেকেই টার্গেট ছিল এফসিপিএস। তো কয়েকবার এফসিপিএস দেওয়ার পর যখন হয়নি, এবার লাস্ট বার যখন জুলাইয়ে দেওয়ার পর যখন এফসিপিএস হয়নি, তখন আমার কাছে মনে হয়েছে যে অন্য কিছু একটু ট্রাই করা দরকার। তো সেখান থেকে হচ্ছে চিন্তা ভাবনা করছিলাম যে ঠিক আছে এমডি একবার দিয়ে দেখি। তো তখন থেকে যেহেতু আর 2 মাস আছে, 2-3 মাস আছে, তো একটা শর্ট প্রিপারেশন আমাকে নিতে হবে। তো আমি খুঁজতেছিলাম যে কোন কোন কোচিং এ হচ্ছে ভর্তি হলে বেটার হবে। তো আমার কাছে মনে হয়েছে যে সিনাপসটা বেটার হবে আমার জন্য। তো সেই জন্য হচ্ছে যে আমি আবার সিনাপসে কিছু রিভিউ পেয়েছিলাম অনেক কাছ থেকে যে ভালো। তো এই রিভিউ সব কিছু শুনে আমি সিনাপসের এক্সাম বেচে ভর্তি হয়েছিলাম। এটা হচ্ছে জুলাইয়ের মাঝামাঝি সময়ে হচ্ছে ভর্তি হয়েছিলাম আর কি সিনাপসে। তো ওই সময় থেকে হচ্ছে সিনাপসের শীট পড়া প্লাস হচ্ছে কিওয়ার্ড পড়া। ওই সময় থেকে হচ্ছে জুলাইয়ের মাঝামাঝি সময় থেকে আর কি, বা জুলাইয়ের মাঝামাঝি বা আগস্টের সময়, এরকম সময় আর কি করা। তো আমি যেভাবে পড়েছি সেটা হচ্ছে যে মানে যেহেতু আম, উম, মানে সময় একদম কম ছিল, তো আমি আহ, যে যে টপিক্সে এক্সাম থাকতো, তো এক্সামে তো দেখা গেছে 2-3 দিন গ্যাপ দিত। তো আমি প্রথমে শীটটা পড়তাম। শীট মেন বই আসলে পড়ার সময় ছিল না আমার জন্য। তো শীটটা পড়তাম, তো শীটই দেখতাম যে একদম সুন্দর করে সবকিছু গুছানো আছে, এবং দেখা যেত যে মানে ম্যাক্সিমাম মানে সব ইনফরমেশনই এখানে আছে। তারপর শীট পড়ার পরে এরপর আমি কিওয়ার্ড সলভ করতাম। কিওয়ার্ড সলভ করে এরপর আমি পরীক্ষা দিতে যেতাম। তো মানে আহ এখানে সিনাপসের সবচেয়ে বড় যে ভূমিকাটা আমার ক্ষেত্রে হয়েছে সেটা হচ্ছে যে আম, মানে আমি তো আসলে অনেক বেশি মানে হতাশ ছিলাম, ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম আর কি, নিজেকে নিয়ে একটু ডিপ্রেস ছিলাম।
তো সিনাপসের সবচেয়ে বড় ভূমিকা আমার ক্ষেত্রে যেটা ছিল, সিনাপসের পরীক্ষাগুলো আমাকে অনেক বেশি কনফিডেন্স দিয়েছে আমাকে। দেখা গিয়েছে যে আমি ভাবছি যে হয়তো বা আমি পারবো না, 2 মাস 3 মাস, মানে সবাই তো অনেক আগে থেকে প্রিপারেশন নিচ্ছে। আর ডার্মাটোলজি তো অনেক অনেক কম্পিটিটিভ একটা সাবজেক্ট। তো অনেকে তো অনেক আগে থেকে প্রিপারেশন নিচ্ছে, আমি আর 2 মাসে কি কি হবে, হয়তো বা হবে না, এরকম কিছু একটা। তো কিন্তু আমি যখন শীট গুলা পড়তেছি, এরপর হচ্ছে যখন কিওয়ার্ড পড়লাম, এরপর যখন পরীক্ষা দিচ্ছি, তখন দেখি যে আমার পরীক্ষার মার্কস অনেক ভালো আসতেছে। মানে তখন থেকে মানে সিনাসের এক্সাম দিয়ে আমি অনেক বেশি মানে আহ আত্মবিশ্বাস আসছে নিজের মধ্যে, যে হ্যাঁ ঠিক আছে, আমি হয়তো বা পারবো। তো এইভাবে প্রত্যেকটা পরীক্ষা দিয়েছি, মানে পরীক্ষা কোনো পরীক্ষায় মিস দিইনি। একদম মানে প্রথম থেকে শুরু করে সব পরীক্ষা দিয়েছি। প্লাস হচ্ছে যে সাবজেক্ট ফাইনাল সবগুলো দিয়েছি, তারপর মক টেস্ট সবগুলো দিয়েছি। আহ উম, আহ, তো দেখা গিয়েছে যে এরপরে যখন মানে এক্সামের পরে যে সলভ ক্লাস গুলো হতো, সলভ ক্লাস গুলো হচ্ছে অনেক বেশি আমার জন্য হেল্পফুল ছিল। দেখা গিয়েছে যে আহ, যে জিনিসগুলো হচ্ছে আমি জানতেছি না, বুঝতেছি না, ভাইয়াদেরকে জিজ্ঞাসা করলে ভাইয়ারা হচ্ছে যে সুন্দর করে অ্যান্সার দিয়ে দিত, এবং ওই টপিক সম্পর্কে হচ্ছে আমার একদম ক্লিয়ার কনসেপ্ট ধারণা হয়ে যেত আর কি। এবং এবং এটা অনেক রেসিডেন্সি ক্ষেত্রে অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ যেহেতু মানে টপিকস কমন আসতেছে, স্টেম গুলা চেঞ্জ হতেছে, বাট টপিকস গুলা কমন আসতেছে। সুতরাং ওই টপিক সম্পর্কে যদি আমার ক্লিয়ার কনসেপ্ট থাকে, তাহলে যেভাবেই স্টেম গুলা সাজানো হোক আমি পারবো। তো ওইভাবে আমি একটা কনফিডেন্স পেয়েছিলাম। আম, আর আর যেটা মানে সিনাপসের যে শীটের যেটা একটা ইউনিক বৈশিষ্ট্য ছিল, সেটা হচ্ছে যে সিনাপসের শীটের মানে প্রত্যেকটা শীটেরই লাস্টে দিয়ে এক্সাম টপিকস নাইট ছিল। এক্সাম নাইট টপিকস ছিল আর কি। ওই টপিকস গুলো হচ্ছে যে মানে যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ, মানে যেই টপিক গুলো বারবার আসছে, রিপিট আসতেছে, এগুলা নিয়ে এক্সাম নাইট টপিকস গুলো সাজানো হয়েছিল আর কি। তো দেখা গিয়েছে যে পরীক্ষার আগে যে আমি তাড়াতাড়ি করে আগে এক্সাম নাইট টপিকস গুলো পড়েছি, ভালো করে পড়েছি, দেখে গেছি, চুপ বুলাই গেছি, এবং ওইখান থেকেই হচ্ছে মোটামুটি অনেক কিছু কমন চলে আসছে আর কি। মানে খুব শর্ট টাইমে, মানে আসলে লাস্টের দিন তো আসলে অনেক বেশি মানে টেনশন কাজ করে, দেখা যায় সব মানে ডিটেলস পড়লেও মনে থাকে না। সেক্ষেত্রে এক্সাম নাইট টপিক গুলো অনেক বেশি হেল্পফুল ছিল। আর কিওয়ার্ড এর যেটা ইউনিক বৈশিষ্ট্য, সেটা ছিল যে প্রত্যেকটা কোয়েশ্চেনের সাথে এক্সপ্লেনেশন ছিল, কেন এটা ফলস হচ্ছে বা কেন এটা ট্রু হচ্ছে। তো এটা থাকার কারণে দেখা গিয়েছে যে পড়ার সময় তো আমরা পড়ে যাই গদ বাঁধা, কিন্তু যখন আবার কোশ্চেন গুলো সলভ করি, তখন দেখা যায় যে যখন এক্সপ্লেনেশন গুলো থাকে, তখন আবার জিনিসটা মানে মেমোরাইজ হয়। প্লাস হচ্ছে যে জিনিসটা সহজে মনেও থাকে। প্লাস হচ্ছে যে এখানে কিওয়ার্ড বইটা এমন ভাবে সাজানো হয়েছে যে মানে প্রত্যেকটা অধ্যায়ে মানে ইম্পর্টেন্ট টপিক গুলা হচ্ছে ছিল, ডিটেলসই ছিল মোটামুটি। তো এই জন্য হচ্ছে যে যখন পড়েছি, তখন হচ্ছে আমার আরেকবার আর 2-3বার রিভিশন দেওয়া হয়ে গেছে। মানে শীত তো পড়েছি, আবার কিওয়ার্ড পড়তে গেলেও আবার ওই টপিক গুলো পড়ার কারণে আমার হচ্ছে রিভিশন বারবার হয়েছে। তো এটা আমার ক্ষেত্রে অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল। আর আর যেটা আরো বেশি আরেকটা জিনিস হচ্ছে আমার জন্য অনেক বেশি হেল্পফুল ছিল, সেটা হচ্ছে যে মানে প্রত্যেকটা পরীক্ষার পরে আমাদেরকে যে সলভ শিটটা দিত, সলভ শিটে অনেক সুন্দর করে অ্যান্সার গুলা দেওয়া হতো আর কি। মানে যেমন সাবজেক্ট ফাইনাল বলি, বা যে কোনো, যেমন উদাহরণস্বরূপ যদি বলি যে যেমন মাইক্রোবায়োলজির সাবজেক্ট ফাইনাল পরে যে সলভ শিটটা দেওয়া হয়েছে, ওইখানে মানে এমন ভাবে সলভ শিটটা দেওয়া হয়েছে যে আমি যখন সলভ করতেছিলাম, তখন আমার কাছে মনে হচ্ছে যে আমি পুরা মাইক্রোবায়োলজিটাই আমার পড়া হয়ে গিয়েছে, এরকম আর কি। তো দেখা গেছে যে পরীক্ষার আগে যে আমি খালি মাইক্রোবায়োলজির শীটটা পড়তেছি, মানে ওইখানেই সব ইনফরমেশন আছে। হ্যাঁ, তো আমাকে আর ওই বড় বইটা দেখতে হচ্ছে না, বা এটা একটা চাপ বা একটা টেনশন, ওই জিনিসটা হচ্ছে মাথায় একটু কম ছিল আর কি। আবার যেমন ধরেন মেডিসিনের যে সাবজেক্ট ফাইনাল পরে যখন শীটটা দেওয়া হয়েছিল, মানে সলভ শিটটা, ওইটা অনেক বড় একটা সলভ শিট ছিল। তো ওইখানে যখন পড়তেছি, তখন দেখি যে মানে মেডিসিনের সব সব টপিক এখানেই চলে আসতেছে, এবং ওইখান থেকে কোশ্চেন কমন আসছে। তো এই জিনিসগুলো হচ্ছে আমার জন্য মানে অনেক বেশি হেল্পফুল ছিল। তো সিনাপসের জন্য মানে পরামর্শ না, আসলে সিনাপসের জন্য অনেক বেশি দোয়া রইলো, অনেক শুভকামনা রইলো, যেন সিনাপস সবসময় এভাবে এগিয়ে যায়। প্লাস হচ্ছে যে আমরা যারা জুনিয়র ডক্টর আছি, তাদের জন্য একটা আস্থার প্রতীক হয়ে দাঁড়াক, সেই কামনা রইলো। আর আরেকটা জিনিস না বললেও নাই, সবাই অনেক বেশি হেল্পফুল ছিল, অনেক বেশি আন্তরিক ছিল। আপু, একটু ইন্টারফেয়ার করি। আমরা জানি যে এবার হচ্ছে আপনি এবং আপনার হাজবেন্ড দুজনেই হচ্ছে এই সেশনে রেসিডেন্সি কোর্সে চান্স পেয়েছেন।
তা আসলে বাস্তবতা হচ্ছে যে ডাক্তারদের, বিশেষ করে যখন হাজবেন্ড ওয়াইফ ডাক্তার, তখন এই সাংসারিক ব্যস্ততা সবকিছু ট্যাকেল দিয়ে একসাথে দুইজনে মানে কোর্সে চান্স পাওয়া, এটা একটা মানে কতটুক চ্যালেঞ্জিং ছিল, এবং হচ্ছে এটা যারা কাপল আছে আর কি, তারা কিভাবে এটা মানে চান্স পেতে পারে সামনে, তাদের প্রতি যদি কোনো পরামর্শ থাকে। আসলে আমার কাছে মনে হয় মানে আহ, পড়ার ক্ষেত্রে রেসিডেন্সি বা এফসিপিএস যে যে কোনো ক্ষেত্রেই গ্রুপ স্টাডির আসলে বিকল্প হয় না। বিকল্প আসলে কিছু হতে পারে না, মানে গ্রুপ স্টাডিটা করলে মানে জিনিসটা অনেক সহজে মনে থাকে। আর এই জন্য হচ্ছে যে হাজবেন্ড বা ওয়াইফ মানে এই এই পার্টনারশিপটা হচ্ছে গ্রুপ স্টাডির জন্য একদম মানে অনেক ভালো একটা উদাহরণ আর কি। তো দেখা গিয়েছে যে আমরা আমরা যেটা করেছি, আমরা হচ্ছে রাতের বেলা একটু বসে পড়তাম আর কি। তো দেখা গিয়েছে যে আমার ক্ষেত্রে আমি যে টপিক গুলা পড়া আছে ভালো, তো সেই টপিক গুলো আমি হাজবেন্ডকে একটু বলতাম যে এগুলো এগুলো এগুলা এরকম। আর আমার হাজবেন্ড কি করতো, উনি হচ্ছে উনি যে টপিক গুলো উনি ভালো পারে, যেমন মেডিসিনটা ওনার ভালো পারতো। তো মেডিসিন পুরোটা উনি হচ্ছে আমাকে মোটামুটি একটু পড়িয়ে পড়িয়ে দিয়েছে। তো যারা কাপল আছে তাদেরকে তাদের প্রতি পরামর্শ হলো আহ মানে প্রতিদিন যদি মানে 1 ঘন্টা যদি আপনারা বের করতে পারেন, বা এক এক 2 ঘন্টা যদি বের করতে পারেন, তাহলে যদি দেখা গেছে যে 2 ঘন্টা যদি আপনারা বা 1 ঘন্টা যদি আপনারা মানে গ্রুপ স্টাডি করে পড়েন, তাহলে দেখা গেছে যে এটা আপনার 3-4 ঘন্টা পড়ার কাজ দিবে আর কি। আম, তখন মানে যেই পড়াটা আপনি 3-4 ঘন্টা লাগিয়ে পড়লেন একা একা, সেই পড়াটা যদি আপনি গ্রুপ করে আপনার হাজবেন্ডের সাথে 1 ঘন্টা পড়লেন, তাহলে দেখা যাবে জিনিসটা অনেক বেশি ইফেক্টিভ হবে এবং মনে থাকবে। এবং মানে পরীক্ষা দেওয়ার ক্ষেত্রেও মনে হবে যে হ্যাঁ হ্যাঁ আমি এটা এটা হচ্ছে আমি ডিসকাস করেছিলাম। হ্যাঁ, এভাবে এভাবে জিনিসগুলা মাথায় হিট হয় আর কি। এটাই। ধন্যবাদ ডাক্তার তাসাফি বিনতে আনোয়ার তুরিন আপুকে। উনি খুব এলাবোরেটলি আমাদেরকে তার প্রস্তুতি জার্নি এবং হচ্ছে সিনাপসের পাবলিকেশন, বিশেষ করে লেকচার শিট এবং রেসিডেন্সি কিওয়ার্ড তাকে কিভাবে সহযোগিতা করেছে সে সম্পর্কে বললেন, এবং হচ্ছে সামনে যারা রেসিডেন্সি পরীক্ষার্থী তাদের প্রতিও পরামর্শ এবং কাপলদের প্রতিও পরামর্শ দিলেন। ধন্যবাদ আপুকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। তো আহ, এই পর্যায়ে আসলে আমরা দুইজন পার্টিসিপেন্ট যারা এই সেশনে চান্স পেয়েছেন তাদের কাছ থেকে কথা শুনলাম। এই পর্যায়ে আমাদের একজন অতিথির বক্তব্য। আপনারা সবাই তাকে চিনেন, সিনাপসের সিনিয়র মেন্টর, জনপ্রিয় মেন্টর এবং সিনাপস পাবলিকেশনস এর সিনিয়র কোঅর্ডিনেটর ডাক্তার আহসান আব্দুল ডাক্তার আহসান আব্দুল্লাহ ভাইকে ওনার কথা নিয়ে আসার জন্য, ওনার দিক নির্দেশনামূলক কথা, ওনার যে রেসিডেন্সিতে যে মানে অনেক দিনের অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকে আমাদের মানে আমাদের প্রতি যারা সামনের সেশনে রেসিডেন্সি পরীক্ষা দিবেন তাদের প্রতি দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন আশা করি। তো ভাইকে অনুরোধ করতেছি এ পর্যায়ে কথা নিয়ে আসার জন্য। হ্যাঁ, আহসান ভাই। আসসালামু আলাইকুম মুস্তাফিজ, শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি ভাই, শুনতে পাচ্ছি। ঠিক আছে, ধন্যবাদ। সবাইকে স্বাগতম। আমি খুব বেশি সময় নিব না, আমি অল্প একটু সময় নিব। আমি একটু আমার পরিচয়টা বলি, কারণ আমাদের সেশনটা যেহেতু যারা চান্স পাইছে আসলে মূলত তাদের জন্য না, আমাদের সেশনটা হচ্ছে যারা মানে পড়াশোনা শুরু করছেন ভবিষ্যতের জন্য, তাদের জন্য। আমি হচ্ছে ডক্টর হাসান আব্দুল্লাহ, এমবিবিএস, ঢাকা মেডিকেল কলেজ থেকে 39তম বিসিএস এ আছি। আর হচ্ছে ফেস বি রেসিডেন্ট ইএনটি তে আছি, ন্যাশনাল ইএনটি ইনস্টিটিউটে। আগামী 1 মাস পর আমার ফাইনাল পরীক্ষা, জানুয়ারিতে, ইনশাল্লাহ সবাই দোয়া করবেন। So, আমি আসলে খুব বেশি সময় নিব না, এবং আজকে আমাদের জন্য না সেশনটা, আসলে আজকে মূলত সেশনটা হচ্ছে যারা পরীক্ষা দিয়ে ভালো করেছেন তাদের অভিজ্ঞতা আমরা শুনবো, তারা কিভাবে জার্নিটা করেছেন, তারা আমাদের ক্লাসগুলো থেকে বা আমাদের পাবলিকেশন গুলো থেকে কিভাবে উপকৃত হয়েছেন, আমরা সেটা শোনার জন্য আসলে আজকে আমাদের সাকসেস স্টোরি এই প্রোগ্রামটা আমরা করি আর কি। So, আমি একটু সংক্ষেপে দুই একটা কথা জাস্ট বলে আমি বিদায় দেবো ইনশাল্লাহ। দেখেন, আমরা যখন এমবিবিএস কমপ্লিট করি, আমরা যখন আমাদের পোস্ট গ্রাড জার্নিটা শুরু করি, তখন একটা বড় একটা মহাসমুদ্র আমরা পড়ি। আসলে আমার নিজের অভিজ্ঞতা, আমার মনে হয় আর কি, আমার জীবনের অভিজ্ঞতা থেকে আমি এই কথাটা বলি, যে আমরা একটা মহাসমুদ্রের মধ্যে পড়ি। সমুদ্রটা কেমন দেখেন, ইভেন আমি যে ঢাকা মেডিকেল থেকে পরীক্ষা দেওয়ার পরে যে ইন্টার্নি করলাম, ঢাকা মেডিকেল ইন্টার্নি করার পরে যে আমি মানে পোস্ট গ্রেড দিব, সেই সময়ে আপনারাই বলেন যারা আপনারা পরীক্ষা দিয়ে ফেলছেন অথবা যারা পরীক্ষা দিবেন সামনে, আমরা কতটুকু জানতাম আসলে পোস্ট গ্রেড সম্বন্ধে? খুবই কম জানতাম, তাই না? মানে আমরা খুবই কম, কোন কোচিং করব, কি পড়তে হয়, কি কি পরীক্ষা আছে,
আছে, রেসিডেন্সি পরীক্ষা আছে নাকি এফসিপিএস আছে, বা ডিপ্লোমা কি জিনিস, কখন দিতে হয়, কখন কিভাবে হয়, কোথায় পরীক্ষা নেয়, কে নেয়, এগুলা ডিগ্রি গুলা কেমন, কোথায় ঢুকলে কি হয়, এই যে মানে তারপরে বিদেশে পড়ে পড়ালেখা, এমআরসিপি এমআরসি, মানে কত রকমের যে পোস্ট গ্রাড ডিগ্রি, এগুলো নিয়ে একটা মানে পুরো ধোঁয়াশার মধ্যে আমরা থাকি এমবিবিএস পাস করার পরে, যখন আমরা ইন্টার্নি করি বা ইন্টার্নির পরে যখন আমরা পোস্ট গ্রাডে ঢুকবো। এই যে মহা একটা শূন্যতা, এই শূন্যতার মধ্যে আমরা যখন পড়ি তখন আমরা কনফিউজ থাকি পুরা, মানে আমাদের জার্নিটা কিভাবে শুরু হবে। তার মধ্যে এসে আবার পরে কি, আমরা যখন ধরেন কোন একটা আপনি কোচিং এ ভর্তি হবেন, ডিসিশন নিলেন, এখন আপনি তো জানেনই না কিভাবে পড়ালেখা করবেন, কিভাবে পড়তে হয়, কি আসে পরীক্ষাগুলোতে আসলে। কারণ আমরা যে এমবিবিএস এ 5 বছর পড়ালেখা করছি, এই 5 বছরে কিন্তু আমরা অনেক 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 জিনিস পড়ালেখা করছি, তাই না? কিন্তু এখন আসলে এই যে পোস্ট গ্রেড পরীক্ষা আমি কি পড়বো, কিভাবে পড়বো, আমি কি সব পড়বো, নাকি অল্প কিছু জিনিস পড়বো, নাকি একটা নির্দিষ্ট জিনিস পড়তে হবে, নাকি একটা সাবজেক্টে পড়ালেখা এক এক রকম। কারণ দেখেন আপনি, রেসিডেন্সি প্রিপারেশন এক ধরনের, আবার ওইদিকে এফসিপিএস প্রিপারেশন একটু ভিন্ন ধরনের, কিছুটা মিল আছে কিন্তু একটু ভিন্ন ধরনের, অন্যরকম ভাবে পড়ালেখা করতে হয়। এমআরসিপি এমআরসি আবার একটু ডিফারেন্ট, আবার রেসিডেন্সির সাথে ডিপ্লোমার একই রকম। এই যে বিভিন্ন ধরনের ফেলাসি, বিভিন্ন ধরনের কনফিউশন গুলো আমাদের হয় বিবিএস পাস করার পরে, ইন্টার্নি করার সময়, বা এরপরে যখন পোস্ট গ্রেডে আমরা আসি, তখন এই এই কনফিউশনের জায়গাতে আসলে আমরা তখন আচ্ছা বিভিন্ন কোচিং খুঁজি, আমরা বিভিন্ন ভাইয়াদেরকে আমরা নক দিই, ভাইয়া কি করবো না করবো, তখন আসলে আমাদের কোচিং গুলো আগে আসে, বা আমরা তখন হচ্ছে যে একটা সার্ভ করার চেষ্টা করি। তখন আরেকটা কনফিউশন কি হয়, আমরা যখন ধরেন এটা এগুলো কাদের জন্য বলতেছি, যারা অলরেডি চান্স পাইছেন তাদের জন্য না, মূলত যারা আমাদের সেশন গুলো যাদের জন্য করা, যারা মানে এই রেকর্ডটা শুনবেন, বা যারা হচ্ছে যে পরবর্তীতে আমাদের সাথে থাকবেন, এবং যারা আসলে জানতে চান জার্নিটা কেমন, তাদের জন্য আসলে কথাগুলো। দেখেন, তখন আমরা যখন কোন একটা কোচিং এ ধরেন ভাইয়াদের সাথে কথা বলে বা কারোর সাথে পরামর্শ করে, বা মোটামুটি আমরা বুঝে শুনে একটা জায়গায় ভর্তি হয়ে গেলাম, ভর্তি হওয়ার পরে নতুন কনফিউশন, আমি কি পড়বো আসলে, এত লম্বা একটা জার্নি আমাদের, এই যে মানে 5 বছর পড়ালেখা করছি, 6 বছর পড়ালেখা করছি, এখন আসলে কি পড়বো আমি, পোস্ট গ্রেডে কি আসে, কিছু কোশ্চেন দেখলেন মনে করেন, কিছু আপনি বই দেখলেন মনে করেন, কিন্তু আপনার কনফিউশন দূর হবে না, কিন্তু কি পড়বেন। এই জন্য আমরা কি করি, আমরা কি করছি, আমরা আসলে এই যে মহাসমুদ্রটা, এই মহাসমুদ্রটা কিন্তু পুরোটা থেকে প্রশ্ন আসে, কথা কিন্তু মিথ্যা না, সত্য কথা। আমাদের এমবিবিএস এর যে 5 বছর আমরা যা যা পড়ি, দুই একটা সাবজেক্ট বাদে, এই সবগুলো সাবজেক্ট থেকে প্রশ্ন হয় আমাদের পোস্ট গ্রাজুয়েট পরীক্ষার মধ্যে। এখন আপনি বলেন, আপনি যখন মানে রেসিডেন্সি দিবেন বা ডিপ্লোমা দিবেন, আপনার যে সময়টা থাকে, মানে ধরেন 5 মাস 6 মাস সময় থাকে অনেকের, অনেকে আরো আগে থেকে প্রিপারেশন শুরু করলো, অথবা হয়তোবা 6-7 মাস সময় পান। তো এই সময়তে আপনি কি 5 বছরের সকল পড়ালেখা করা সম্ভব? সম্ভব না, একটা কনফিউশন তৈরি হয়, তাই না? আমি কিভাবে পড়বো, কতটুকু পড়বো। সেখানেই আমাদের পাবলিকেশন ডিপার্টমেন্টের আসলে কাজ। আমরা কি করি আসলে, আমরা যে বিভিন্ন বইগুলো বের করতেছি, আমরা যে বিভিন্ন পাবলিকেশন নিয়ে প্রতি মুহূর্তে কাজ করতেছি, আমাদের মূল কাজটা কি, মূল কাজ হচ্ছে যে আমাদের মূল যে সংগ্রাম সেটা হলো এই যে 5 বছরের যে পড়ালেখা আমরা করে আসছি, সেটাকে সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে এটা অনেক বেশি হয়ে না যায়, আবার অনেক কম হয়েও না যায়। কারণ বেশি হলে কি হবে, অনেক বেশি হলে আপনি প্রিপারেশন কমপ্লিট করতে পারবেন না। কারণ হচ্ছে যে আমাদের তো সময় লিমিটেড, ইভেন আমরা সবাই কাজের মধ্যে থাকি, এমন না যে আমরা এখন বেকার, আমরা তো এমবিবিএস পড়তেছি না, আমরা তো মানে স্টুডেন্ট না, আমরা সবাই কর্মজীবী এখন। যারা আমরা পোস্ট গ্রেড দিচ্ছি তারা কিন্তু বেশিরভাগই কর্মজীবী, কেউ কেউ আছেন পিওরলি পড়ার চেষ্টা করেন, কিন্তু বেশিরভাগই কিন্তু বিভিন্ন কাজে থাকেন, বিভিন্ন কাজে, চাকরিতে থাকেন, জবে থাকেন, ডিউটিতে থাকেন। এর মধ্যে আপনারা পড়ালেখা করেন, তাহলে সময় কি অনেক বেশি আমাদের? না, কিন্তু অনেক বেশি সময় আমরা কিন্তু পাই না। আমরা একটা কনসাইজ একটা সময় পাই, আমরা একটা অল্প একটু সময় পাই, বা একটা মডারেটলি একটা সময় পাই আমরা নিজেদের জন্য, যেটা আমরা পড়তে হয়। এই জন্য আমাদের কাজ কি থাকে, আমাদের কাজ থাকে পাবলিকেশনের পক্ষ থেকে, আমরা বিশেষ করে সিনাপস পাবলিকেশনের পক্ষ থেকে আমি বলতে পারি, যেহেতু আমি প্রায় 3 বছরের উপরে আমি এখানে পাবলিকেশন ডিপার্টমেন্টের কোঅর্ডিনেটর হিসেবে কাজ করছি। So আমরা যেটা বলতে পারি সেটা হলো, আমরা দেখেন এই যে লম্বা একটা আমাদের পড়াশোনার একটা মানে একটা যে মানে একটা যে মানে ভার, এই ভারটাকে আমরা হালকা করার চেষ্টা করি। এই হালকা করার চেষ্টাতে আমরা বিভিন্ন প্রকাশনাগুলো বের করি, বিভিন্ন বইগুলো বের করি, এবং এগুলোর মধ্যে সবচেয়ে বেশি ফোকাস যেটা থাকে সেটা হলো কিভাবে আমরা সহজভাবে আমাদের পুরো জার্নিটাকে, পুরো এমবিবিএস জার্নিটাকে আমরা উপস্থাপন করতে পারি, যাতে আমাদের পরীক্ষাগুলো কভার হয়। দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যে আমাদের যে আমরা পরীক্ষাগুলো দিব, এফসিবিএস দিব, বা আমরা রেসিডেন্সি দিব, বা ডিপ্লোমা দিব, আমাদের পরীক্ষাগুলো যাতে কভার হয়, সেভাবেই আমরা চেষ্টা করি আমাদের আমাদের পাবলিকেশন গুলাকে ডিজাইন করার জন্য, পাবলিকেশন গুলোকে আমরা সেভাবে প্রস্তুত করার চেষ্টা করি। এই জন্য আমরা এই কাজটা করতে গিয়ে আমাদের কিছু প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা হয়। কেমন অভিজ্ঞতা, কেন আমরা বলি যে সিনাপস, এই যে একটা ভাইয়া অলরেডি বলে গেলেন, আমাদের সম্ভবত এই মোস্তাইনুর জাহেদ জাহেদ ভাইয়া সম্ভবত। হ্যাঁ, মোস্তাইনুর রহমান জায়েদ।
জাহেদ, হ্যাঁ জাহেদ বলে হুম। গেল যে আমাদের যে মানে পাবলিকেশন গুলো, লেকচার শিট বলেন বা কিওয়ার্ড বলেন, কিওয়ার্ড পরে যে মানে প্রিপারেশন নেওয়া যায়, এটা আমাদের অলরেডি আপনাদের হোস্ট মোস্তাফিজ নিজেই বলছে যে কিওয়ার্ড পরে মানে সে একটা কমপ্লিট প্রিপারেশন নিয়ে ফেলছে। তাহলে দেখেন আমরা জিনিসগুলো কিভাবে কাজ করছি, যে যেই কারণে আপনার একটা বই বা একটা লেকচার শিটের একটা সিরিজ যদি আপনি পড়েন, পুরো প্রিপারেশনটা আপনার একটা কনসাইজ প্রিপারেশন আপনার হয়ে যায়। সেভাবে এগুলো ডিজাইন করা হয়েছে। কারণ কি, দেখেন আমরা যখন পরীক্ষা দিই, আমাদের সময় কিন্তু আমি পরীক্ষা দিই 2020 সালে, যতটুকু মনে আছে আমার 18 ডিসেম্বর সম্ভবত আমাদের পরীক্ষা ছিল। এর আগে কিন্তু আমি বিসিএস পোস্টিং হয়ে যায়, প্রায় 1 বছর বিসিএস পোস্টিং এ থাকার পর আমি পরীক্ষা দিই। তো আমার যেটা অভিজ্ঞতা সেটা হলো, ওই যে কাজের মধ্যে থাকি আমরা, তখন কিন্তু অনেক বেশি পড়ার সময় থাকে না, আমাদের একটা কনসিয়াস প্রিপারেশন নিতে হয়। তো আমি অন্য একটা কোচিং করতাম, তখন আসলে সিনাপস মাত্র শুরু হয়েছে, তখন ভালো করে জানতাম না। অন্য একটা কোচিং করতাম। আমি যখন কোচিং করা শুরু করি, তখন লেকচার, ধরেন লেকচার করতাম একটা, ধরেন আমি 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 অনেক দূর থেকে ঢাকায় এসে লেকচার করতাম, অফলাইনে যখন লেকচার হতো, পরে করোনা চলে আসার পরে অনলাইনে লেকচার হয়। আমি তখন যেটা মানে ফিল করি আর কি, সেটা হলো আমি যখন লেকচার শিট গুলো পড়তাম, কারণ ওনারা বলতো যে ক্লাস করার পরে লেকচার শিট পড়তে হবে, ওখান থেকে মানে প্রিপারেশনটা কমপ্লিট করতে হবে, এরপরে আমাদের কোয়েশ্চেন সলভ করতে হবে। আমি যখন ক্লাস করার পরে লেকচার শিটটা পড়তাম, আমার কাছে খুব ভয় লাগতো। ভয় কেমন লাগতো, যে লেকচার শিট এত বাল্কি ছিল, মানে এত বড় লেকচার শিটটা, মানে আমি যখন পড়তাম লিটারালি আমি আসলে এটাকে কনসেস করতে পারতাম না, মানে আমি বুঝতাম না আসলে আমাকে কি কি মনে রাখতে হবে, কি কি পড়তে হবে, কি কি বুঝতে হবে আমাকে, মানে কতটুকু পড়া দরকার আসলে, মানে আমি কি কি বাদ দিব এখান থেকে, এগুলো সব পড়বো, এগুলো সব তো বোঝা যাচ্ছে না। এটা তো খুবই মানে অনেক মানে আনইম্পর্টেন্ট জিনিস, তথ্য দিয়ে ভরপুর লেকচার শিট গুলো। এরকম একটা কনফিউশন তৈরি হয়েছিল আমাদের তখন। আমি তখন খুবই ভয় পাইতাম এই প্রিপারেশন নেওয়ার সময়, যে আসলে আমি তো সব পড়তে পারতেছি না, আমি কিভাবে এটা শেষ করব, কিভাবে এত পড়া আমি কমপ্লিট করব। একটা ভয়ে ভয় কাজ করতো আমাদের। এই ভয়ের মধ্যে কিন্তু আমরা এই প্রিপারেশন গুলো নিছি, কতটুকু পড়ছি কতটুকু পড়ে নিই, কিছু পড়ছি কিছু পড়ে নিই, কারণ আসলে জিনিসটা আমরা কখনোই এনজয় করে পড়তে পারতাম না, কারণ অনেক ভয় কাজ করতো, বেশি মনে হইতো সিলেবাস, বেশি পড়া মনে হইতো, কোনো শেষ নাই মনে হইতো, যে আমি সব যে মুখস্থ করে ফেলবো, সব যে মনে রাখবো, এরকম কোনো সুযোগই নাই। এরকম করে লেকচার সেগুলো তারা তৈরি করতো। আমরা এই জন্য আমি যখন মানে চান্স পেয়ে যাই, আল্লাহ রহমতে চান্স পেয়ে যাই, সেগুলো যেভাবে পড়ি, পড়ালেখা করে মোটামুটি চান্স পেয়ে যাই। চান্স পাওয়ার পরে সিনাপসে যখন আসি, সিনাপসে আসার পরে সিনাপসের লেকচার শিট নিয়ে বা কিওয়ার্ড নিয়ে কাজ করা শুরু করি, তখন আমরা একটা জিনিস খেয়াল করি যে আমাদের আগেও যারা ভাইয়েরা কাজ করেছেন এবং আমরা যারা কাজ করি পরবর্তীতে, আমরা একটা জিনিস চেষ্টা করছি, সেটা হলো আমরা লেকচার শিটগুলো এমন ভাবে তৈরি করছি আমরা, যাতে এই লেকচার শিটগুলো পড়ার সময় আপনার ভালো লাগে, লেকচার শিটগুলো পড়ার সময় যাতে আপনার এনজয় ফিল হয়, আপনার যাতে মনে হয় যে না এটা তো খুবই চমৎকার, ভাইয়ার ক্লাসে যেগুলো পড়াইছে এগুলো খুব সুন্দর করে ধরে ধরে সাজানো, এখানে কোনো মানে এক্সট্রা কথা নাই, কোনো ফালতু কথা নাই, কোনো ধরনের মানে যেগুলো ইম্পর্টেন্ট পরীক্ষা আসবে না, ইম্পর্টেন্ট না এরকম কোনো কথা নাই, যা আছে সলিড পড়ালেখা, প্রত্যেকটা লাইন আমাকে পড়তে হবে, প্রত্যেকটা লাইন থেকে প্রশ্ন আসতে পারে, এবং প্রত্যেকটা জিনিস ভাইয়ারা ক্লাসেও মোটামুটি কোরিলেট করে দিছে। আমরা এই কাজটা আমরা কিন্তু লেকচার শিটগুলো যখন তৈরি করি, তখন আমরা এই কাজটা করছি। এই কাজটা করার কারণে আপনারা দেখবেন এখন যারা চান্স পায়, যারা পাইছেন তাদেরকে আমি বলতে পারি, তাদের কাছ থেকে আমি এটা স্বীকারোক্তি দিতে পারি, দেখেন যারা পড়ালেখা করছেন অলরেডি আমাদের, এবং যারা ভবিষ্যতে পড়বেন, অবশ্যই তাদের উদ্দেশ্যে এই কথাগুলা, যারা অলরেডি পড়ছেন আমাদের লেকচার শিটগুলো, তারা জানেন আমাদের লেকচার শিটগুলো কি পরিমাণ, মানে আমি বলি যে কনসাইজ বাট ইলেবোরেট, ব্যাপারটা এরকম। মানে আমরা এমনভাবে তৈরি করেছি জিনিসটা, আপনি প্রত্যেকটা টপিক সেখানে পাবেন, যেগুলো থেকে পরীক্ষার প্রশ্ন আসে, প্রতিটা টপিক পাবেন, প্রত্যেকটা টপিক থেকে যে যে প্রশ্ন এখন পর্যন্ত আসছে, ওই প্রত্যেকটা আলোচনা ওখানে আপনি পাবেন। আমরা এমনভাবে তৈরি করছি, কিন্তু আপনার কাছে লেকচার শিট অনেক বড় মনে হবে না, কারণ কি আমরা এমনভাবে এটা ডিজাইন করছি, এমনভাবে এটা তৈরি করছি, এমনভাবে আমরা ইনফরমেশন গুলো দিছি, আপনার কাছে মনে হবে যে এটা মানে ইট ইজ এনাফ, মানে এটা পরিপূর্ণ একটা জিনিস মনে হবে আপনার কাছে, কোনো এক্সট্রা কথা নেই, কোনো অধৈর্য আপনার ফিল হবে না, যে জিনিসটা পরে আমার অনেক কষ্ট হচ্ছে এরকম মনে হবে না। আমরা সেভাবেই এই লেকচার সেগুলো তৈরি করছি। তাহলে দেখেন এই লেকচার আমি মানে বারবার বলি আমি কথাগুলো, যাদের সাথে আমি কথা বলি, যে আপনি যদি খুব ভালো একটা প্রিপারেশন নিতে চান, আপনি যদি মেইন বুক বেসড প্রিপারেশন নেন, এটা ভালো। এটা কাদের জন্য, যারা লং টাইম প্রিপারেশন নিচ্ছে, 1 বছর 2 বছর ধরে পড়ালেখা করতেন, তাদের জন্য খুব ভালো মেইন বুক বেসড প্রিপারেশন নেয়। কিন্তু যারা আমাদের মতো, যারা যারা মানে এত বেশি অনেক ডিটেল পড়ার সুযোগ নিয়ে আসলে কাজের মধ্যে থাকেন, বিভিন্ন ব্যস্ততা আমাদের আছে, অথবা যারা খুব ভালো একটা মানে আউটপুট দিতে চান, শুধু ইনপুট দিলে কিন্তু হবে না, পরীক্ষার আগে আউটপুট দিতে হবে, তাদের জন্য লেকচার শিট, আমাদের যে লেকচার শিট সিনাপসের, ইট ইজ দ্য বেস্ট ইন দ্য মার্কেট। সোজা কথা এটা, মানে এটার মধ্যে আপনি এভরিথিং পাবেন, কিন্তু আপনি এভরিথিং পাবেন ঠিক আছে, কিন্তু অনেক বেশি মনে হবে না, বইটা আপনার পড়তে অনেক কষ্ট হবে না, আপনি এনজয় করতে পারবেন ইনশাল্লাহ। আমরা সেভাবেই তৈরি করছি। এটা আমাদের লেকচার শিটের কথা বললাম। এখন আমরা আরেকটা কথা বলি, যে এই যে আপনাদের কিওয়ার্ড এর কথা বারবার আসতেছে, যারা নতুন শুনতেছেন তারা তো অলরেডি একটু পরিচিত হয়েছেন কিওয়ার্ড এর সাথে। আমাদের কিওয়ার্ড বইটা, যে আমাদের প্রিভিয়াস 12 বছরের উপরে আমরা প্রশ্নগুলোকে মানে একদম সুবিন্যস্ত ভাবে আমরা সাজাইছি কিওয়ার্ড এর মধ্যে, এবং বিভিন্ন স্টাইলে আমরা কিওয়ার্ডটাকে মানে বিভিন্ন ভাবে ইনফরমেটিভ করছি আমরা এখানের মধ্যে। এটা পড়লে কি হবে, এটা হচ্ছে এমন একটা জিনিস, দেখেন আমরা
যখন মানে একটা জিনিস পড়ি তখন কিন্তু আমরা মানে রিডিং যখন পড়ি বা লেকচার শিট যখন পড়ি তখন আমরা ওভারঅল পড়ে যাই, কিন্তু ওখান থেকে কিভাবে প্রশ্ন আসে, কিভাবে প্রশ্ন আসছে এখন পর্যন্ত, এই জিনিসটা কিন্তু আমরা যদি কোয়েশ্চেন সলভ না করি তখন কিন্তু আমরা এটাকে সামারি করতে পারি না, এবং এটাকে আমরা রেসিডুয়াল নলেজ হিসেবে লং টাইম থাকে না, মানে আমাদের কাছে এটা রিভিশনটা বারবার হয় না। সেই কনসেপ্ট থেকে আমরা আসলে কিওয়ার্ড নামে এই কোয়েশ্চেন ব্যাংকটা বের করা, এবং এটা এত বেশি ইফেক্টিভ। আমরা এটা কিভাবে তৈরি করছি শুনুন তাহলে। আমরা প্রথমে কিওয়ার্ডের মধ্যে যারা অলরেডি মানে চান্স পাইছেন তাদের জন্য না, যারা মানে পড়বেন তাদের জন্য একটু আমি হিংস দিই কিভাবে পড়বেন। আমরা প্রথমে কি করছি, কিওয়ার্ডের মধ্যে প্রথমে একটা কোশ্চেন থাকে যেটা প্রিভিয়াসলি আসছে যে কোনো সময় একটা, যে কোনো একটা সাবজেক্টের যে কোনো একটা টপিক, ওই টপিকের আন্ডারে কোশ্চেনগুলো আমরা সাজাইছি। ওখান থেকে যা যা টপিক, যা যা প্রশ্ন এখন পর্যন্ত আসছে পরীক্ষায়, প্রত্যেকটা কোশ্চেন আমরা সালোয়ার ওখানে সাজাই দিছি। প্রত্যেকটা কোশ্চেনের একটা অ্যান্সার থাকবে সাথে সাথে, এবং সাথে একটা ব্রড এক্সপ্লানেশন থাকে, যে এক্সপ্লানেশনটা আসলে ওই কোশ্চেনের স্টেম রিলেটেড প্রত্যেকটা কথাকে ক্লারিফাই করে, যে আসলে কেন এটা হবে, কেন হবে না, এই রিলেটেড আর কি কি আমার জানা দরকার, পুরো টপিকটা জানা দরকার কিনা, ওইটা আমরা সুন্দর করে এক্সপ্লানেশনের মধ্যে আমরা দিয়ে দিই। এই জিনিসটা করার কারণে যেটা হয়েছে, অনেকে দেখা যায় যে লেকচার শিটটা ইভেন, মানে এমনও লোক আছে অনেকে লেকচার শিটটা ইভেন ভালো করে আমরা আয়ত্ত করতে পারি না, অনেকে তখন কিওয়ার্ড বেসড অনেকে প্রিপারেশন নেয়, তার জন্য এটা বেস্ট। আর যারা লেকচার শিটটা ভালো করে পড়ার পরে, আমাদের লেকচারটা শোনার পর, আমরা যে লেকচার নিই লাইভে, লেকচার শোনার পরে লেকচার শিটটা ভালো করে পড়ে যারা কিওয়ার্ড সলভ করতে পারেন, তাদের জন্য একটা কমপ্লিট প্যাকেজ হয়ে যায় এটা, তাদের কনফিডেন্স সেই লেভেলে বুস্ট আপ হয় যাদের পরীক্ষায় সর্বোচ্চ আউটপুট দিতে পারেন। এই সবগুলো জিনিস আসলে ডিজাইন করা বিকজ অফ আমরা নিজের অভিজ্ঞতা থেকে আমরা দেখছি যে আপনি কিভাবে পড়লে পরে আপনার কাছে আসলে রেসিডুয়াল নলেজটা ভালো থাকবে, আপনার কনফিডেন্স নষ্ট হবে না, আপনার পরীক্ষার যে মানে পরীক্ষার যে প্রিপারেশনের আগে যে আমাদের যে একটা ভয় ভীতি কাজ করে, এই ভীতিটা থাকবে না, আপনার পড়াশোনা ভালো লাগবে এবং পড়াটা আপনার পরিপূর্ণ হবে। প্রত্যেকটা আইডিয়া থেকে, প্রত্যেকটা মানে গুলোকে আমরা সমাধান করার লক্ষ্যে আসলে এই লেকচার শিট বলেন, এই কিওয়ার্ড বলেন, এগুলো আমরা তৈরি করছি। এই জন্য আমাদের এখন অনেকের আমরা সাকসেস স্টোরি শুনি, তারা আমাদেরকে আসলে মূলত এই কথাগুলোই বলে যে আমাদের আসলে ভাইয়া লেকচার শিট গুলো পড়তে খারাপ লাগে নাই, খুব ভালো লাগছে, অনেক বিশেষ বার্ডেন মনে হয় নাই, কিওয়ার্ডটা পরে আমাদের ভাই একটা পরিপূর্ণ প্রিপারেশন হয়েছে। ওখানে আবার আমাদের কিওয়ার্ডের মধ্যে আমাদের লাস্টে আবার আমাদের কিছু মানে সবগুলা প্রশ্ন কম্পাইল করে আমাদের কিছু স্টেম থাকে, এগুলো পরে আমাদের উপকৃত হয়েছে, অনেকে বলছেন এখানে আমি শুনলাম। ওভারঅল এই 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 কাজগুলো আমরা আসলে এই সিনাপসের মানে পক্ষ থেকে এই কাজগুলো করি বিকজ অফ আমরা চাই আমরা যেই সমস্যাগুলো ফেস করে আসছি, আমরা যেই মহাসমুদ্রের মধ্যে হাবুডুবু খাইছি, আমরা যে ভয় পাইছি পরীক্ষার আগে কিভাবে কি করব, এই জিনিসটাকে যত সহজ করে আপনাদের সামনে উপস্থাপন করা যায়, যত কনফিডেন্স বুস্ট করা যায়, যত সুন্দর করে গোছাই দেওয়া যায়, এবং যত ভালো একটা প্রিপারেশন নিয়ে আপনারা পরীক্ষার হলটাকে ফেস করতে পারেন, এই সবগুলো জিনিস চিন্তা করে আমরা আসলে এই এফোর্টটা আমাদের সিনাপসের পক্ষ থেকে দেয়া। ঠিক আছে, তো আমি আমি আসলে খুব বেশি কথা লম্বা না করে আমি জাস্ট আর একটা কথা বলে শেষ করে দিই, সেটা হলো আমি আমি এই জিনিসটাও ফিল করি যে আমাদের আমাদের যে মেডিকেল প্রকাশনাগুলো আমরা কিন্তু সিনাপসের, আপনারা খেয়াল করবেন সিনাপসের সবগুলো প্রকাশনা কিন্তু খুব সুন্দর, ওয়েল ইকুইপড এবং ওয়েল মানে কন্টেন্ট বেসড, ওয়েল ডিজাইনড। আমরা চেষ্টা করি যে একটা চমৎকার একটা আউটলুক দেওয়ার জন্য, যাতে এই জিনিসটা আসলে আমাদের যে একটা মেডিকেল সেক্টর আমরা পড়ালেখা করতেছি, এটা আসলে ফেল না কোনো জিনিস না, এটা খুব সলিড একটা জিনিস। এটা ফিল করার জন্য আমরা চেষ্টা করি সবচেয়ে ভালো একটা আউটলুকের একটা বই আমরা বের করার জন্য আমরা প্রত্যেকটা প্রকাশন এটা আমরা মেনটেন করার চেষ্টা করি। এবং এবং মানে লাস্ট বাট নট দ্য লিস্ট, আমরা কেন আমাদের এই পাবলিকেশন গুলো সবচেয়ে বেশি ইফেক্টিভ হয় কেন জানেন? যারা আজকে আমাদের এই সাকসেস স্টোরিতে আছেন তারা জানেন এটা। দেখেন আমরা কিন্তু এগুলাকে যে আপডেট করি প্রতি বছর, আমরা কিন্তু একদম রিসেন্ট যারা পরীক্ষা দেয় তাদের মাধ্যমে এটা আপডেট করার চেষ্টা করি। দেখেন এই যে ভাইয়ারা যারা এখানে আজকে আসছেন, ভাইয়া আপুরা, তারা অলরেডি আমাদের লেকচার শিটে মনে হয় বা আমাদের কিওয়ার্ডে বা আমাদের প্রত্যেকটা পাবলিকেশনে তারা অলরেডি ইনভলভ হয়ে গেছেন, তারা অলরেডি কাজ করতেছেন এখানে। দেখেন মানে উনি মাত্র পরীক্ষা দিয়ে আসছেন, ওনার কাছে সবচেয়ে সলিড নলেজটা ওনার কাছে আছে, কি স্টাইলে প্রশ্ন হচ্ছে, কিভাবে প্রশ্ন হচ্ছে, কিভাবে আমাদের পড়তে হবে, এই পুরো জিনিসটা তারা খুব ভালো জানেন। এই জন্য আমরা তাদের উপর দায়িত্ব দিয়ে দিই যে এই আসেন আমাদের এই পাবলিকেশনটাকে আপনি এখন এনরিচ করেন, আপনি আপনার রিসেন্ট নলেজ দিয়ে পাবলিকেশনটাকে আপনি মানে একটা আউটপুট দেওয়ার চেষ্টা করেন। এই জন্য আমরা তাদেরকে নিয়ে প্রত্যেকবার পরীক্ষার পর আমরা চেষ্টা করি যে রিসেন্ট পরীক্ষার্থীদের কাজ করার জন্য। এই জন্য আমাদের আমাদের লেকচার শিট বলেন, আমাদের কিওয়ার্ড বলেন, আমাদের ফার্স্ট ইয়ার একটা নতুন বই আসবে, আমাদের সব ওভারঅল প্রত্যেকটা পাবলিকেশন আমরা চেষ্টা করি যে একদম লেটেস্ট মানে মেন্টরদেরকে দিয়ে লেটেস্ট যারা চান্স পায় তাদেরকে আপডেট করার জন্য, যার কারণে এটা চমৎকার একটা মানে প্যাকেজ হয়, যাতে সবার জন্য একদম লেটেস্ট একটা ইনফরমেটিভ বা লেটেস্ট স্টাইলটা তারা বুঝেন এবং তারা খুব ভালো কনফিডেন্সলি প্রিপারেশন নিতে পারেন। সো আমি খুব বেশি সময় নষ্ট না করে এখানেই শেষ করতে চাই। আমি জাস্ট একটাই রিকোয়েস্ট আপনাদের প্রতি থাকবে, যারা পরবর্তীতে শুনবেন এই রেকর্ড, তাদের প্রতি একটাই রিকোয়েস্ট, সেটা হলো আপনারা মানে প্রিপারেশনটাকে অনেক বেশি ভীতিকর বানানো যাবে না, প্রিপারেশনটাকে এনজয় করতে হবে, প্রিপারেশনটাকে সহজ করতে হবে, এবং এই প্রিপারেশনটাকে সহজ করার জন্য, এনজয় করার জন্য, বাট কমপ্লিট প্রিপারেশন কিন্তু হইতে হবে। এটার জন্য আমাদের আমাদের পাবলিকেশন গুলোর প্রতি আপনি নির্ভর করতে পারেন সহজেই, এবং সর্বোচ্চ নির্ভর
করতে পারেন, এবং হচ্ছে আমাদের পাবলিকেশন গুলো আপনাকে সেই লেভেলে নিয়ে যাবে যেই লেভেলটা আপনার চান্স পাওয়ার জন্য উপযোগী, ইনশাল্লাহ। এতটুকু আমি নিজেও বিশ্বাস করি, এবং আমি প্রত্যাশা করি আপনারা এটা সর্বোচ্চ এফোর্ট দিয়ে আপনারা এই আমাদের পাবলিকেশন গুলো বা আমাদের বইগুলোকে আপনারা ইউজ করবেন এবং এগুলো আপনাদের পরীক্ষায় কাজে লাগাবেন। সেই জন্য আপনাদের প্রতি আমার সেই প্রত্যাশা থাকবে এবং সেই আহ্বান থাকবে। আর সবার কাছে আমার জন্য দোয়া কামনা করে, এবং আপনাদের যারা পরীক্ষা দিবেন ভবিষ্যতে, সামনে পরীক্ষা দিবেন, তাদের জন্য একটা সহজ পথ হোক, সুন্দর পথ হোক, একটা সুন্দর দিক নির্দেশনামূলক একটা জার্নি আপনাদের হোক, সেই কামনা করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ ডাক্তার আহসান আব্দুল্লাহ ভাইকে। আসলে ভাইয়ের কথা শুনলে মনে হয় যে ওনার কথা শুনতেই থাকি, এত সুনিপুণ ভাবে মানে পুরো বিষয়গুলো বর্ণনা করতেছিলেন, মানে শুনে শুনে খুব ভালো লাগতেছিল আর কি। তো আশা করি যারা শুনতেছেন তারা ভাইয়ের যে কথাগুলো সেগুলো ফলো করার চেষ্টা করবেন। আর আহ, উনি আসলে পুরো পাবলিকেশনস এর যে বিস্তারিত বর্ণনা দিলেন সেটা মানে এটা শুনলে আপনাদের বুঝে যাওয়ার কথা যে আমরা আসলে পাবলিকেশনস কে কি পরিমাণে গুরুত্ব দেই। এবং আমি মনে করি যে আমাদের পাবলিকেশনস গুলো যদি কেউ ভালো মতো পড়াশোনা করে এবং এই অনুযায়ী প্রস্তুতি নেয়, তাহলে তার রেসিডেন্সি প্রস্তুতিতে তার যতটুকু প্রস্তুতি নেওয়া দরকার সে কেন্দ্রিক প্রস্তুতিতে তার কোনো ঘাটতি থাকবে না। তো ধন্যবাদ হাসান আব্দুল্লাহ ভাইকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এই পর্যায়ে আমরা আবার হচ্ছে অনুভূতি শুনবো আমাদের এই সেশনে চান্সপ্রাপ্ত আরেকজন ডাক্তারের কাছে। আহ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মেডিকেল কলেজ থেকে পাশকৃত ডাক্তার ইউনুস আলী। উনি এবার অর্থোপেডিক সার্জারি ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়েছেন। তো উনি উনার চান্স পাওয়ার পর অনুভূতি এবং হচ্ছে উনার এই চান্স পাওয়ার পিছনে সিনাপসের পাবলিকেশনসের ভূমিকা নিয়ে কথা বলবেন। তো এই পর্যায়ে কথা নিয়ে আসছেন ডাক্তার মোহাম্মদ ইউনুস আলী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ ডাক্তার মুস্তাফিজুর রহমান মাহফুজ ভাইকে। আসলে আহসান ভাই কথা বলার পরে আহ মনে হয় যে ওনার কথাই শুনতে থাকি। উনি যতটা ভালো পড়ান ততটা ভালোই বলেন। সো সিনাপসের পাবলিকেশনস এর বিষয়ে তো ভাইয়া খুব সুন্দর করে বলছেন যে কি কি পাবলিকেশন আছে এবং কতটা পরিশ্রম করে পাবলিকেশনটা আজকের এই পর্যায়ে পৌঁছাইছে। সো আমি আমার পরিচয়টা দিই। আমি মোহাম্মদ ইউনুস আলী। আমি এমবিবিএস সম্পন্ন করছি ঢাকা মেডিকেল থেকে K-75 ব্যাচ। ইন্টার্নশিপ সম্পন্ন হয়েছে নভেম্বর 2024-এ। আমার চান্স পাওয়াটা আসলেই আহ, মানে অনেকাংশেই কৃতিত্বের দাবিদার সিনাপস। কারণ আমি ইন্টার্নশিপের পরেই আমরা জানি আমাদের স্পেশাল বিসিএস চলে আসছে। সো আমি স্পেশাল বিসিএস এর প্রিপারেশন নিয়েছিলাম। এবং স্পেশাল বিসিএস এ রেজাল্ট দিয়েছে 12ই সেপ্টেম্বর। রেজাল্টের পরে যখন দেখলাম যে আমার হয়নি, তখন একদমই ব্রেকডাউন একটা কন্ডিশনে ছিলাম। আহ, তারপরে আমি চিন্তা করলাম যে কি করা যায়। রেসিডেন্সির সময়টা একদমই কাছাকাছি চলে এসেছে। সো আমি সিনাপসে আসলাম এবং রিদওয়ান ভাই, আশফাক ভাইয়ের সাথে কথা বললাম যে ভাই কি করা যায় নেক্সট স্টেপ হিসাবে। ভাইয়া বললো যে তুমি রেসিডেন্সি দাও, পরীক্ষাটা বসো। সো ভাইয়াদের থেকে ওই কনফিডেন্সটা পাইছি যে না, আসলে পরীক্ষায় বসা যায় এবং অর্থোপেডিক্স এর মতো এত কম্পিটিটিভ একটা সাবজেক্টে পরীক্ষায় বসবো। সো ভাইয়া ওই দিনই আমাকে কিউআরটা ধরাই দিছে হাতের মধ্যে, বললো যে এটা নিয়ে যাও। এর আগে আমি সিনাপসের এফসিপিএস পার্ট 1 ব্যাচে ভর্তি ছিলাম, কিন্তু তখনই বিসিএস এর সার্কুলার দেওয়ার জন্য আর কন্টিনিউ করা হয় নাই, এফসিপিএস ও দেওয়া হয় নাই। তখন লেকচার শিট গুলো নিয়েছিলাম এবং অ্যানাটমিক কিছু লেকচার শিট আমি পড়ছি তখন ওই সময়টাতে। তারপরে বিসিএস এর প্রিপারেশন শুরু। তো যখন আমি 12ই সেপ্টেম্বরের পর থেকে আমার হাতে আসলে পরিপূর্ণভাবে মোটামুটি 2 মাস সময় ছিল রেসিডেন্সির প্রিপারেশন নেওয়ার জন্য। এবং এত হিউজ একটা সিলেবাস মানে রেসিডেন্সির, এটা আমাদের সবার জানা আসলে। তো আমি মোটামুটি ভাবে বলা যায় একদমই কিওয়ার্ড সেন্ট্রিক। এই যে হাসান আব্দুল্লাহ ভাই বললেন যে আসলে রেসিডেন্সি প্রিপারেশন এক একজনের এক এক রকম হয়। কারণ অনেকেই চাকরি করে তারপরে প্রিপারেশন নেন, কিংবা অনেকেই পড়াশোনায় কিছুদিন গ্যাপ থাকে নানা পারিবারিক প্রয়োজনে, যেহেতু ইন্টার্নশিপের পরেই কিংবা প্রফেশনাল লাইফে আমরা এক একজন এক জায়গায় জড়িত হয়ে পড়ে, যার কারণে রেসিডেন্সি প্রিপারেশনটা এক একজন এক এক রকমের নেয়। অনেকে লং টার্ম ধরে পড়াশোনা করে নেয়। আমার প্রিপারেশনটা একদমই কিওয়ার্ড কেন্দ্রিক ছিল। আমি কিওয়ার্ড এর প্রত্যেকটা জিনিসই মোটামুটি ভলিউম 1 and 2 পুরাটা কমপ্লিটলি পড়া সম্ভব হয়েছে। আহ, যদিও সার্জারি ব্রাঞ্চের যেই ভলিউমটা ছিল এটা পুরাটা পড়া হয় নাই, না পড়েই পরীক্ষা দিচ্ছি। এবং আসলে আমার পরীক্ষা আল্লাহ তাআলার রহমত ছিল, এই জন্যই চান্স পাওয়া।
সো আমার প্রিপারেশনে আমি কিওয়ার্ডের প্রত্যেকটা স্টেম আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে যে কিওয়ার্ড পড়লে যে জিনিসটা হয়, যেই টপিকটা প্রিভিয়াসলি আসছে ওই টপিক প্লাস তার সারাউন্ডিংস এ যে টপিকসটা আছে ওই টপিক সম্পর্কে অনেক ভালোভাবে জানা যায়। কারণ আহসান ভাই বলেই দিছেন যে এই কিওয়ার্ডটা ডিজাইন করাই এমন ভাবে যে সেখানে ফলস জিনিসগুলা কেন ফলস হয়েছে আসলে সেটার কারেক্ট অ্যান্সারটা কি, তার মানে আমি সারাউন্ডিংস এর যে ইনফরমেশন গুলা সেই ইনফরমেশন গুলা কিন্তু কিওয়ার্ড থেকে পাচ্ছি। সো ওইভাবে যখন পড়া হয়েছে যে, এবং যেহেতু আমি খুব রিসেন্টলি ইন্টার্ন সম্পন্ন করছি এবং এমবিবিএস এর পড়াগুলাও খুবই নলেজে ছিল, এই জন্য কোরিলেট করাটা খুব সহজ হয়েছে। অনেক সময় স্টাডি গ্যাপ থাকে অনেকের, সেই ক্ষেত্রে কোরিলেট করাটা একটু টাফ হয় তাদের জন্য। যেটা বলার সেটা হচ্ছে, মানে আমি যদিও লেকচার শিট সবগুলা পড়ি নাই, কিন্তু অ্যানাটমিক যে লেকচার শিট গুলা পড়েছি ওইটা পড়ে আমার কাছে মনে হয়েছে যে লেকচার শিট গুলা পড়ে দেন ওই টপিক সেম টপিকেরই কিওয়ার্ডটা যদি সমাধান করা যায় একদমই কমপ্লিট প্রিপারেশন হয়ে যায়। কারণ এতগুলো টেক্সট বই আসলে নিয়ে কালেক্ট করে পড়া রেসিডেন্সির মতো একটা এক্সামের জন্য এবং এত হিউজ ইনফরমেশন মাথায় নেওয়াটাও অনেক বড় স্ট্রেসের একটা বিষয়। সো আমরা জানি যে এক্সামের জন্য আসলে স্ট্রেস ফ্রি থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে আমার সিনাপসের লেকচার শিট সম্পর্কে ইভ্যালুয়েশন, যদি আমি পুরাপুরি ইভ্যালুয়েশনটা দিতে পারতেছি না। এবং আর কিওয়ার্ড এর জন্য যেই জিনিসগুলো ইমপ্রুভ করা জন্য মনে হয়েছে যে ইমপ্রুভ করা জরুরি, সেটা হচ্ছে কিছু কিছু সাবজেক্টে ফলস এর এক্সপ্লেনেশন গুলা দেওয়া নাই। কিওয়ার্ড যখন পড়ে মানুষ তখন আসলে একটা হ্যাবিট হয়ে যায় যে ফলস কেন হয়েছে এই ইনফরমেশনটা খোঁজা। সো ওই হ্যাবিট থেকে আমি মাঝে মাঝে একটু হেজিটেট হইতাম যখন বায়োকেমিস্ট্রি কিংবা ফিজিওলজিতে কিছু কিছু জিনিসে ফলস দেওয়া ছিল না। তো ওটা নিয়ে এখন কাজ হচ্ছে ইনশাল্লাহ। আশা করি ভবিষ্যতে সামনের যে সিক্সথ এডিশন আসবে সেটাতে আরো বেশি ইমপ্রুভড একটা ভার্সন আমরা পাবো। এবং আহ, বলা চলে যে ভাইয়া যে কথাটা বললো যে প্রিসাইজলি, যেহেতু সবাই আসলে ব্যস্ততার মধ্যে থাকে, পড়াশোনার পেছনে খুবই কম সময় দেওয়া হয়, সো এখানে কিওয়ার্ল্ডে অনেক বেশি এক্সপ্লেনেশন দেওয়া নাই, বাট যতটুকু দরকার ততটুকুই দেওয়া আছে। এবং লেকচার শিট গুলাও আমি যতটুকু দেখছি ঠিক ওই জিনিসগুলাই দেওয়া আছে বলে আমার মনে হয়েছে। ভেতরের জিনিসগুলো আরো দেখা দরকার, তাহলে পরিপূর্ণ ইভ্যালুয়েশন হয়তো বা আহ, করা যাইতে পারে আর কি। আর আমি বলবো যে যারাই আমরা এমবিবিএস লাইফ সম্পন্ন করি, আসান ভাই যে কথাটা বললেন, ভাইয়ার কথা বারবার রেফারেন্সে চলে আসে কারণ ভাইয়া এত সুন্দর বলছেন যে ইন্টার্নশিপ যখনই সম্পন্ন করি তখনই আমরা একটা আসলে মাঝ সমুদ্রের মধ্যে পড়ে যাই। মনে হয় যে আহ, কি করবো আসলে। অনেকেই পারিবারিক অর্থনৈতিক প্রয়োজনে নানা জায়গায় ডিউটি করতে হয় কিংবা আর্নিং এর একটা সোর্স খুঁজতে হয়, যার কারণে পড়ার পেছনে যে সময়টা দেওয়া এবং ইন্টার্নশিপের সময়টাতেও অনেকেই আসলে ইন্টার্নশিপ সিরিয়াসলি করতে গিয়ে পড়াশোনার একটা গ্যাপ থেকে যায়। সো এই যে পড়াশোনার মানে এই সমুদ্রের অবস্থায়, এই অবস্থার জন্য আসলে গাইডেন্স বা মেন্টরশিপ খুবই গুরুত্বপূর্ণ। আমি বলবো যারা একদমই জুনিয়র আছেন, যারা ইন্টার্নশিপ করছেন, ওনারা আহ, যেই কোনো কোচিং এবং সিনাপসটা একটা মানে বাড়ির মতো একটা ফিলিংস হয়। আমি যখনই প্রথম আসছিলাম যে আশফাক ভাই এবং রেদওয়ান ভাই যেভাবে আমাকে বুঝায় বলছেন ব্যাপারগুলা, তো সো আপনি যখনই সিনাপসে আসবেন এখানে মেন্টরদেরকে পাবেন কিংবা এখানকার ডিরেক্টরদেরকে পাবেন, তাদের কাছ থেকে আপনি সাজেশন গুলো নিতে পারবেন যে আপনাকে আসলে কোন গাইডলাইনে চলা উচিত। So, ওই জন্য আমি বলবো যে যারা জুনিয়র আছেন কিংবা যারা সিনিয়র আছেন আপনারা কোচিং এ আসেন, এসে ভাইয়াদের সাথে কথা বলেন, তাহলে আপনি একটা ক্লিয়ার গাইডলাইন পাবেন যে আপনার কন্ডিশনটা কি এবং আপনার জন্য কোন জিনিসটা জরুরি। যেরকম আমাকে ভাইয়া বলছেন যে তোমার হাতে 2 মাস আছে, তো তুমি কিওয়ার্ড বেসড প্রিপারেশন নাও। এরকম আপনার কন্ডিশনটা ইভ্যালুয়েট করে কিন্তু আপনাকে সেই অনুযায়ী সাজেশনটা করতে পারবে সিনাপস। এবং ওখানে এইখানকার যেই সব ভাইয়ারা আছেন খুবই কোঅপারেটিভ, খুবই হেল্পফুল। সো সিনাপস উইল ফিল লাইক ইউর হোম। এবং এই জন্য আমি বলবো যে আপনারা যেই কন্ডিশনেই থাকুন কোচিং এ আসেন। কোচিং এ এসে ভাইয়াদের সাথে কথা বললে আমার মনে হয় যে আপনি সলিড গাইডলাইন পাবেন। এটাই। আর সিনাপস পাবলিকেশন আশা করি যে ইন ফিউচার আরো আরো ডেভেলপড হবে আহ, এবং রেসিডেন্সির মতো এত হিউজ একটা এক্সামের প্রিপারেশনটাকে আরো সহজ করে দিবে। ধন্যবাদ। ধন্যবাদ ডাক্তার ইউনুস আলীকে। তো আসলে তার কাছ থেকে শুনলাম যে গত লাস্ট 2 মাসে যখন তার 48 বিশেষ হয় নাই, তারপরে সে শুধু
রেসিডেন্সি কিওয়ার্ডের উপর বেস করে প্রিপারেশন নিয়ে নিছে আর কি, এবং সেটাই তার জন্য যথেষ্ট হয়েছে। তো আশা করি সবার জন্য বিষয়টা আসলে একরকম না, কারো বেসিক অনেক স্ট্রং থাকে, এবং সেগুলো আবার হচ্ছে রিক্যাপ রিক্যাপ করলেই সেটা যথেষ্ট হয় আর কি। তো আসলে বইটা একটা হচ্ছে কি, আমরা আমাদের রেসিডেন্সি সিলেবাস এত হিউজ যে ফার্স্ট প্রফ থেকে শুরু করে 5 বছরের পড়া হচ্ছে অল্প সময়ের মধ্যে পড়তে হবে, এবং কোন জায়গা থেকে কোশ্চিন আসবে, কি প্রশ্ন আসবে, এগুলো তো আমাদের অজানা। তো প্রিপারেশনটা যেন এত কনসাইজ একটা যদি বই থাকে, এবং সেটার উপর যদি আমরা ভালো একটা প্রিপারেশন নিতে পারি, এবং সেটাই যদি যথেষ্ট হয়, তাহলেই মানে আমরা হচ্ছে পরীক্ষায় চান্স পাবো আর কি। আমি অনেক কিছু পড়লাম কিন্তু হচ্ছে আমার কোনো আউটপুট নাই, তাহলে তো সেটা আমার জন্য খুব মানে ভালো কিছু হলো না। তো ধন্যবাদ ডাক্তার ইউনুস আলীকে, তার যে উম, ইয়া তার যে অভিজ্ঞতা সেটা আমাদের সাথে শেয়ার করার জন্য, এবং তার যে সিনাপস পাবলিকেশনের প্রতি যে পরামর্শগুলো ছিল সেগুলো আমরা নোট ডাউন করে রাখলাম। আরেকটা হচ্ছে আপনাদেরকে বলতে পারি যে আমরা হচ্ছে নতুন এডিশনের কাজ আমরা শুরু করছি, এবং এই সেশনে যারা চান্স পেয়েছেন, এবং যারা রিসেন্টলি পড়ছেন আর কি, এবং যারা সিনাপস মানে সিনাপসের পাবলিকেশন পড়ছেন, লেকচার শিট এবং হচ্ছে রেসিডেন্সি কিওয়ার্ড, এবং তারাই হচ্ছে এই কাজটা করতেছেন। আশা করি সামনের সেশনে যে আপডেট ভার্সন বের হবে সেটা আশা করি অনেক বেশি ত্রুটিমুক্ত এবং অনেক বেশি এনরিচড হবে। তো ধন্যবাদ ডাক্তার ইউনুস আলীকে। তো এই পর্যায়ে আমাদের সামনে কথা নিয়ে আসার জন্য অনুরোধ করতেছি ডাক্তার মাহমুদা জামান মনিরা। উনি এমবিবিএস পাস করেছেন শেরেবাংলা মেডিকেল কলেজ থেকে। উনি এফসিবিএস পার্ট 1 মেডিসিন, এবং এবছর এমডি কোর্সে চান্স পেয়েছেন নিউরোলজিতে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস অ্যান্ড হসপিটালে। তো এই পর্যায়ে কথা বলার জন্য অনুরোধ করতেছি ডাক্তার মাহমুদা জামান মনিরাকে। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি একটু 30 সেকেন্ড একটু গ্যাপ চাচ্ছি, আজান হচ্ছে তো। আজানটা শেষ হলে তারপর আমি আমার কথাটা বলি। আসসালামু আলাইকুম, আমি ডক্টর মাহমুদা জামান মনিরা শেরেবাংলা মেডিকেল কলেজ থেকে পাশ করেছি। আমি হচ্ছে 2017-18 সেশন, আমার ইন্টার্নশিপ কমপ্লিট হয়েছিল আহ, অক্টোবর 17 2024-এ। এরপরে আমার কাছে মনে হয়েছিল যে মানে আমার একটা প্যাশন ছিল যে হচ্ছে নিউরোলজির প্রতি। এ কারণে আমার মানে ফার্স্ট টার্গেট ছিল হচ্ছে আমি পোস্ট গ্রাজুয়েশন করব বা এরকম একটা ব্যাপার। তো এই জন্য হচ্ছে আমি এফসিপিএস এ প্রিপারেশন নেওয়া শুরু করেছিলাম। জুলাইতে আলহামদুলিল্লাহ আমি এফসিপিএস পরীক্ষা দিয়েছি এবং চান্স পেয়েছি নিউরোলজিতে। এরপর যখন বিসিএস এর একটা 48তম বিসিএস এর একটা ব্যাপার চলে আসছে, মানে যখন হচ্ছে সার্কুলার দিয়েছে, তখন স্পেশাল বিসিএস তো আসলে সবসময় আসে না। তো এই জন্য হচ্ছে চেষ্টা করলাম, ভাবলাম যে হচ্ছে একটু স্পেশাল বিসিএস এর জন্য প্রিপারেশন নেই। প্রিপারেশন এখন আমার এফসিপিএস টাই মেইন টার্গেট থাকে, আমি এফসিপিএস এর প্রিপারেশন মানে রেখে যে বিসিএস এর প্রিপারেশন নিব একটা দোটানার মধ্যে ছিলাম যে আসলে কি করব। তারপরে এফসিপিএস এর মানে পদটাতেই ছিলাম। তারপরে যখন এফসিপিএস পরীক্ষাটা দেই, তারপরে সিন্যাপসিরি মানে আমি অ্যাক্সিসের সাথে যুক্ত ছিলাম, অ্যাক্সিস মেডিকেল স্কুল সিন্যাপসিরি একটা প্রতিষ্ঠান। সেখানে হচ্ছে রেদওয়ান ভাইয়ের সাথে মানে আমার কানেকশন ছিল, ভাইয়া আমাকে জিজ্ঞেস করেছিল যে কি করবা স্পেশাল বিসিএস এর ব্যাপারে। জিজ্ঞেস করার পরে আমি বললাম যে ভাইয়া আমি তো আসলে এফসিপিএস এর প্রিপারেশন নিচ্ছি। তখন ভাইয়া আমাকে সাজেশন দিল যে এফসিপিএস পরীক্ষা দাও, তারপরে তো তোমরা কিছুদিন টাইম পাবা, ওই টাইমটুকুতে আহ, পড়ো, যেহেতু তুমি এফসিপিএস এর জন্য পড়লে মেডিকেলের অনেক টপিক গুলো হচ্ছে তোমার ক্লিয়ার থাকবে। তো এই কারণে দেখা গেল যে আমি হচ্ছে একটা সাহস করলাম আর কি। আমি প্রথমে হচ্ছে এফসিপিএস পরীক্ষা দেওয়ার পরে যে টাইমটা পাইছি ওই টাইমটুকুতে হচ্ছে বিসিএস এর জন্য প্রিপারেশন নিলাম। তারপর আলহামদুলিল্লাহ আমার 48তম বিসিএস হয়েছে।
এরপরেও হচ্ছে ভাইয়ার সাজেশন নিলাম যে আমার আসলে যেহেতু একটা কেরিয়ার পাথ বা কেরিয়ার ওরিয়েন্টেড চিন্তা ভাবনা ছিল যে হচ্ছে আমার নিউরোলজিতে থাকা লাগবে, এফসিপিএস এ হচ্ছে ডেপুটেশন রিলেটেড কিছু ঝামেলা হয়, এসব চিন্তা করে তারপরে আমি হলো ভাবলাম যে হচ্ছে তাহলে এমডি দেওয়া যায় কিনা বা এমডির ব্যাপারে। এই ক্ষেত্রে আমি ভাইয়াকে নক করছি, তখন ভাইয়া বললো যে একদিন অফিসে আসো, কথা বলি এই ব্যাপারে। তারপরে আমি এফসিপিএস মানে তারপর হচ্ছে ভাইয়া যেদিন বললো সেদিন আসলাম, অফিসে আসলাম, সিনাপসে ভর্তি হইলাম। ভর্তি হওয়ার পর আমার কাছে টাইম ছিল খুবই কম, মানে ওই ভাইয়া ইউনুস আলী ভাইয়ের মতোই আমারও টাইমটা হচ্ছে সংকীর্ণ ছিল, 2 মাসের মতো টাইম ছিল। তখন আমি ভাবলাম যে হচ্ছে তাহলে আমার ক্ষেত্রে যেটা কাজ করতো যে আমি তো ভিডিও দেখলে আমার পড়াটা ভালো মনে থাকে। এই কারণে আমি কি করছি যে হচ্ছে আমি ইন্টেন্সিভ কেয়ার ব্যাচটাতে হচ্ছে অ্যাডমিশন নিয়েছি। নেওয়ার পরে আমি প্রথমে যেটা করতাম সেটা হচ্ছে আমি ওই যে ভিডিওগুলো থাকতো মানে সংশ্লিষ্ট টপিকের, ওই ভিডিওগুলো দেখে ফেলতাম খুব তাড়াতাড়ি ফার্স্ট, এবং সাথে সাথে সেই অনুযায়ী দেখা যেত লেকচার শিটটা অনেক গোছানো ছিল। তো লেকচার শিটে আমি ওই গোছানো অনুযায়ী কোনটায় কত স্টার হবে বা কোনটা হচ্ছে কিরকম ইম্পর্টেন্স দিতে হবে এই অনুযায়ী ভাইয়ারা বলে দিত, নির্দেশনা দিত। ওই অনুযায়ী আমি ক্লাসটা করে লেকচার শিটটা গুছাই ফেলতাম ফার্স্টে। তারপরে আমি হচ্ছে কিউএল সলভ করতাম। কিউএল সলভ করার পর যখন আমার কাছে একটা তখন মানে একটা কমপ্লিট আইডিয়া থাকতো যে এই টপিকগুলো দিয়ে বিগত বছরের প্রশ্ন আসছে, যেহেতু কিউওয়ার্ল্ডে বিগত বছরের প্রশ্নগুলো খুব সুন্দর মতো দেওয়া ছিল টপিক ওয়াইজ, তাই কোন টপিকে কোন জায়গাটা বেশি ইম্পর্টেন্ট এবং কোন জায়গাটা হচ্ছে বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে এই জিনিসটা সম্পর্কে আমার একটা আইডিয়া চলে আসতো। এরপরে আমি আবার লেকচার শিটটা দেখতাম, দেখার পরে তারপরে আমি যে পরীক্ষা দিতাম, তাতে দেখা গেছে যে আমার একটা আলাদা কনফিডেন্স গ্রো করতো। আর কোন টপিকগুলো বেশি গুরুত্ব দিতে হবে আমি যখন কিউওয়ার্ডটা পড়তাম তখন আমার মানে চোখে ভাসতো যে এই টপিকটা থেকে একটা কোশ্চেন আসছে কিউওয়ার্ডে, মানে বিগত বছরে এই টপিকটা থেকে হচ্ছে কোশ্চেন পাইছিলাম রেসিডেন্সিতে। আর রেসিডেন্সি প্রিপারেশনের শুরুতেই আসলে আমাদের একটা মার্কস ডিস্ট্রিবিউশন এবং কোন টপিকে বা কোন সাবজেক্টে কতটা কোশ্চেন রিপিট হয় এই ব্যাপারে একটা ধারণা আসলে থাকা উচিত, যেটা হচ্ছে আমি সিনাপসের মেন্টর এবং সিনাপস থেকে পেয়েছি যে হচ্ছে কোন টপিক থেকে কতটুকু পার্সেন্টেজ বা ভাইয়ারা বলে দিত যে এই টপিক বা এই সাবজেক্ট থেকে কিন্তু প্রচুর কোশ্চেন রিপিট হয়। তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে আমি মানে কোশ্চেন গুলাকেও অনেক গুরুত্ব দিয়েছি যে এই সাবজেক্টের কোশ্চেন গুলো আমার দেখতে হবে। কিউওয়ার্ড সেই ক্ষেত্রে আমাকে অনেক হেল্প করছে, কারণ কিউওয়ার্ডে যেহেতু সবগুলো কোশ্চেনই খুব সুন্দর মতো সাজানো ছিল টপিক ওয়াইজ, তাতে আমি বুঝতে পারছি যে এই টপিক থেকে এই এই স্টেম বা এই জিনিসগুলো নিয়ে হচ্ছে কোশ্চেন হয়। তো আমি এই কারণে দেখা গেছে যখন আমি আবার মানে কিউবলটা পড়ে লেকচার শিটটা দেখতাম তখন আমার একটা আইডিয়া থাকতো যে আমি লেকচার শিটের এই জায়গাটুকু একটু ভালো মতো পড়বো বা এই জায়গাটুকু আমার বিগত বছরের কোশ্চেন আসছে এই এই সাবজেক্টে যেহেতু রিপিট কোশ্চেন বেশি হয় তাহলে আমার এই সাবজেক্টে বিগত বছরের কোশ্চেন গুলাকে বেশি ইম্পর্টেন্স দিতে হবে। তো এই সব চিন্তা করে আমি হচ্ছে মানে লেকচার শিট এবং কিউওয়ার্ড এই দুইটা মিলায় একটা কমপ্লিট প্রিপারেশন নেওয়ার চেষ্টা করেছি। তারপরে হচ্ছে সবগুলো পরীক্ষায় অ্যাটেন্ড করেছি, কারণ পরীক্ষায় অ্যাটেন্ড করলে বোঝা যায়, নিজেকে জাজ করা যায় এবং হচ্ছে কোন জায়গায় ভুল হচ্ছে এই জিনিসগুলো বোঝা যায়। আর ক্লাসগুলোর মাধ্যমে হচ্ছে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যেত, যে টপিকগুলো দিয়ে হচ্ছে কোশ্চেন হয় সেই টপিকগুলোর যে ক্লাস দেখা যেত যে লেকচার শিট পড়লে তো মানে আমাদের মেইন বইটা মেইনলি আমরা পড়ি হচ্ছে কনসেপ্ট বা হচ্ছে আমাদের যে বেসিকটা ওইটা ক্লিয়ার করার জন্য, দেখা যেত যে আমি ক্লাস করলে ওই লাইক মানে কনসেপ্ট বা বেসিকটা আমার অলরেডি ক্লিয়ার থাকতো। তারপরে আমি হচ্ছে যে যখন কিওয়ার্ড বা হচ্ছে লেকচার শিট পড়তাম তখন আমার আর মানে মেইন বই খোঁজা লাগতো না বা একটা কনসেপ্ট ক্লিয়ার করার জন্য অন্য কিছু খোঁজা লাগতো না, আমি টোটালি এই দুইটা মিলায়ে হচ্ছে একটা মানে ইম্প্যাক্টফুল একটা প্রিপারেশন নিতে পেরেছি। এবং কিউওয়ার্ড আর লেকচার শিট দুইটাই অনেক সুন্দর করে সাজানো ছিল, যা যা পরীক্ষায় আসে রেসিডেন্সিতে ঠিক ওই ওই ইনফরমেশন গুলাই সব দেওয়া ছিল, যেটা অলরেডি হাসান আব্দুল্লাহ ভাই বলেছে যে হচ্ছে যে স্টেম গুলা থাকে পরীক্ষায় সেই স্টেম গুলা নিয়েই হচ্ছে কি মানে লেকচার শিট সাজানো হয়েছিল। তাই এই জিনিসটা আমার কাছে মানে খুবই মানে শর্ট টাইম প্রিপারেশন নিয়েছি আমি, সেই সময়টার জন্য আসলে এই জিনিসটা আমার জন্য খুবই হেল্পফুল ছিল যে আমি হচ্ছে অনেক বেশি ইনফরমেশন দিয়ে আমার মাথা আসলে ইয়া হয়ে যায়নি, মানে ফিল হয়ে যায়নি বা আমি এরকম ভাবি নাই আর কি। এই কারণে দেখা গেছে যে আমার শর্ট টাইমের মধ্যে যে প্রিপারেশনটা নিয়েছি সেটা আমার জন্য খুবই ইফেক্টিভ ছিল, যে কার- যে কারণে আর কি আমি আমার মনে হয় যে আমার এই সাফল্যের পিছনে এই কারণে সিনাপসের যে পাবলিকেশন সেগুলো একটা মানে খুবই বড় একটা রোল আছে। এবং
শেষে যেটা বলতে চাই সেটা হচ্ছে সবই আসলে আল্লাহর রহমত। আল্লাহর রহমত না থাকলে আসলে চেষ্টা কর মানে চেষ্টা করতে হবে এবং সাথে সাথে দোয়াও লাগবে। আর বাকি যারা পরবর্তীতে রেসিডেন্সি দিবে তাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ ডাক্তার মাহমুদুজ্জামান মুনিরাকে। আহ, তো আমাদের মধ্যে যুক্ত হয়েছেন ডাক্তার রেদওয়ান আহমেদ, সম্মানিত ম্যানেজিং ডাইরেক্টর, সিনাস মেডিকেল একাডেমি, এমডি ফেজবি রেসিডেন্ট, এনআইডিসিএইচ। তো ভাই হচ্ছে আমরা হচ্ছে যারা এই সেশনে মানে চান্স পেয়েছে তাদের চারজনের কাছ থেকে তাদের অভিজ্ঞতা শুনছিলাম। সিনাস পাবলিকেশনস তাদের কিভাবে সহযোগিতা করেছে, তারপর হচ্ছে শুধু মানে প্রশংসা শুনি নাই, তারা হচ্ছে কিছু ক্রিটিসিজমও করছে, সেগুলো আমরা নোট ডাউন করছি। তো তাদের অভিজ্ঞতা শুনছি আমরা। আহসান আব্দুল্লাহ ভাই আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। আহসান আব্দুল্লাহ ভাই পুরো মানে বিস্তারিত সুনিপুণ বর্ণনা দিয়েছেন হচ্ছে সিনাস পাবলিকেশন সম্পর্কে, রেসিডেন্সি কিওয়ার্ড সম্পর্কে এবং লেকচারশিট সম্পর্কে। তো এই পর্যায়ে আসলে মানে আমরা হচ্ছে আপনার কাছে যেতে চাই যে আপনার কাছে যে অভিজ্ঞতা এবং এর আলোকে সিনাপসের যে পাবলিকেশনসের যে কার্যক্রম এই সংক্রান্ত ডিটেলস কথা আহসান আব্দুল্লাহ ভাই বলছেন, তারপরে হচ্ছে মানে আপনার জায়গা থেকে আমাদের প্রতি যারা এই সামনে রেসিডেন্সি পরীক্ষা দিবে তাদের প্রতি যদি কোনো পরামর্শ থাকে সে সংক্রান্ত কথা বলার জন্য অনুরোধ করতেছি ডাক্তার রেদওয়ান আহমেদ, সম্মানিত ম্যানেজিং ডাইরেক্টর, সিনাপস মেডিকেল একাডেমি। আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম। আহ ধন্যবাদ জানাচ্ছি মুস্তাফিজকে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। সিনাস মেডিকেল একাডেমির সিনাস পাবলিকেশন কর্তৃক আয়োজিত আজকের যেই সেশন, সেই সেশনে উপস্থিত আমাদের সম্মানিত আজকের হোস্ট, আমাদের সম্মানিত কোঅর্ডিনেটর ডাক্তার মুস্তাফিজুর রহমান মাহফুজ, উপস্থিত আমাদের সিনাস মেডিকেল একাডেমির সম্মানিত পাবলিকেশন ডিরেক্টর ডাক্তার জহিরুদ্দিন ভাই, আমাদের সম্মানিত সিনিয়র কোঅর্ডিনেটর আমাদের আহসান আব্দুল্লাহ ভাই, এবং এবছর যারা আমাদের রেসিডেন্সিতে চান্স পেয়েছে তাদেরকে নিয়ে আমাদের যে আজকের আয়োজন, সেজন্য সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। রেসিডেন্সির মতো একটা কম্পিটিটিভ এক্সামে নিজেকে জায়গা করে নেওয়ার জন্য আমাদের আসলে অ্যাডমিশন টেস্টের সময় আমাদের একটা কম্পিটিশনের আমাদের কম্পিটিশনের মাধ্যমে আমাদের মেডিকেল কলেজে চান্স পেতে হয়েছিল। ঠিক তেমনি আমাদের পোস্ট গ্রাজুয়েশনে রেসিডেন্সি পরীক্ষাতে যারা অ্যাপিয়ার করে তাদের নিজেদের মধ্যে আবার আরেকটা কম্পিটিশন দিয়ে আমরা আমাদের যে পছন্দের সাবজেক্ট আছে সেই পছন্দের সাবজেক্টে আমরা আমাদের ক্যারিয়ার করার একটা স্বপ্ন দেখার একটা সুযোগ আমাদের হয়েছে। তো এই জন্য আমাদের যারা যারা চান্স পেয়েছে সিনাস মেডিকেল একাডেমির পক্ষ থেকে সবাইকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি, এবং যারা আমাদের এই সেশনে বর্তমানে দেখছেন, লাইভে দেখছেন অথবা পরবর্তীতে রেকর্ড হিসেবে দেখবেন, তাদের যারা চান্স পেয়েছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আর যারা সামনে পরীক্ষা দিবেন, পরীক্ষার্থী আছেন, তাদের সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা জানাচ্ছি। তো আসলে রেসিডেন্সি পরীক্ষাটার কথা যদি বলি, এটা খুবই কম্পিটিটিভ একটা এক্সাম। যদি মানে আমি নিজের কথা বলি যে পরীক্ষার হলে যখন ছিলাম তখন আসলে কোনো একটা জিনিস চিন্তা ভাবনা করে আনসার দিব, একটু সময় নিয়ে আনসার দিব বা হচ্ছে একটু ডিটেলস ভাববো, সেই ভাবার সুযোগটা আসলে থাকে না। কোশ্চেন দেখার সাথে সাথেই আসলে বৃত্ত ভরাট করার দিকেই চিন্তা ভাবনা ফিক্স করা লাগে। তো এই ধরনের একটা পরীক্ষায়, যে পরীক্ষায় আসলে সময় অনেক কম এবং আমাকে একটা ভালো মার্কস পেয়ে হচ্ছে আমাকে চান্স পেতে হবে, সেই জায়গায় আমাদের চান্স পেতে গেলে ডেফিনেটলি আমাদের আসলে একটা ভালো প্রিপারেশন প্রয়োজন। তো সেই ভালো প্রিপারেশনের জন্য আসলে কি কি হেল্প করে আমরা যদি বলি যে আসলে আহ অনেক অনেক তথ্য আমরা যদি বলি যে আমাদের টোটাল মেডিকেল সায়েন্সের একদম ফার্স্ট 3টা ফেজ, মানে আমাদের 3টা যে প্রফ আছে, সেই 3টা প্রফের সিলেবাস কিন্তু অলমোস্ট এখানে। সেই অ্যানাটমি, ফিজিওলজি, তারপর হচ্ছে বায়োকেমিস্ট্রি, প্যাথো, ফার্মা, মাইক্রো। তো প্রফেট দিনগুলি তো আমরা যদি ভাবি যে অনেক অনেক বিষয় ভয়ঙ্কর, তো এই সবগুলো সাবজেক্ট কম্পাইল করে আবার সেগুলাকে পড়াশোনা করা, আবার সেগুলোকে রিক্যাপিচুলেট করা, সেগুলোকে আবার মেমোরিতে নিয়ে আসা, এবং এটার সাথে আমাদের প্রত্যেকে যে যে সাবজেক্ট আমরা ক্লিয়ার করতে চাই সেই সাবজেক্টের ফ্যাকাল্টির কোশ্চেন আনসার গুলো ভালোভাবে দিয়ে তারপর হচ্ছে চান্স পাওয়া, ডেফিনেটলি এটা একটা অনেক অনেক কঠিন কাজ। তো রেসিডেন্সি বা প্রতিযোগিতামূলক পরীক্ষাতে সেই চান্স পায় যে আর আসলে পড়াশোনাগুলো খুব ভালো করে সাজানো থাকে, সেই মূলত আসলে রেসিডেন্সি পরীক্ষায় চান্স পায়। তো এইটার জন্য দরকার আসলে একটা ভালো গাইডলাইন। যেমন অ্যানাটমি আমি এখন চাইলে আসলে পুরো দত্ত আমি খুলে আমি পড়তে পারবো না, বা আমার পক্ষে এখন ফিজিওলজি টোটাল গাইডন বা জ্ঞান আসলে পড়া পসিবল না। তাহলে সেক্ষেত্রে আমরা আসলে কি করি, আমরা আসলে দেখি যে কোন কোন টপিক গুলো বেশি ইম্পর্টেন্ট, এই ইম্পর্টেন্সটা কিসের উপর ভিত্তি করে তৈরি করা হয়। সেই ইম্পর্টেন্স তৈরি করা হচ্ছে যে বিগত যে বছরগুলো আছে সেই বছরগুলোতে কোন কোন টপিক থেকে বারবার কোশ্চেন আসছে। যেমন আমরা এমন কিছু টপিক দেখি যে 1-2 বছর বাদে বাদে বা মোটামুটি 2-3 বছর টানা হচ্ছে এই টপিক গুলো থেকে কোশ্চেন আসতেছে।
বা এই টপিকগুলো আসলে বেশি গুরুত্বপূর্ণ। তাহলে কোনটা গুরুত্বপূর্ণ আর কোনটা গুরুত্বপূর্ণ না, সেই এক্সক্লুশন এবং সেই ইনক্লুশন করাটাও কিন্তু আসলে প্রিপারেশনের একটা বিগ পার্ট। এবং পরীক্ষার আগের সময়টা আসলে এতটাই ক্রুশিয়াল থাকে যে কেউ যদি আসলে এই পড়াটা পুরোপুরি গুছিয়ে আনতে না পারে, তাহলে কিন্তু আসলে তার পক্ষে রেসিডেন্সির মতো একটা প্রতিযোগিতামূলক পরীক্ষায় নিজের পছন্দের সাবজেক্টে ক্যারিয়ার করাটা আসলে একটা অসাধ্য কাজ তখন আসলে হয়ে যায় আর কি। তো এই সবগুলো বিষয়কে মাথায় রেখে আমাদের যে পাবলিকেশন টিম, এবং আমরা আসলে গর্বিত আলহামদুলিল্লাহ আমাদের যে একটা ডেডিকেটেড এবং একটা ডাইনামিক একটা পাবলিকেশন টিম আছে আমাদের সম্মানিত পাবলিকেশন ডিরেক্টরের তত্ত্বাবধানে। সেই পাবলিকেশন টিম তারা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে যে তাদের যে পাবলিকেশন গুলো আছে, সিনাপসের যে পাবলিকেশন গুলো আছে, সেগুলো আরো কিভাবে আপডেট করা যায়, সেগুলোকে আরো কিভাবে ত্রুটি মুক্ত রাখা যায়, কিভাবে আরো সুন্দর করে সাজিয়ে গোছানো একটা প্রিপারেশন নেওয়ার জন্য সহজবোধ্য করা যায়। তো আজকে আমাদের এখানে যারা চান্স পেয়েছে, আমরা আলহামদুলিল্লাহ আমাদের রেসিডেন্সি এক্সামের পর বা যে কোনো পরীক্ষার পরে আমরা দেখি যে আমাদের ফেসবুক গ্রুপে আলহামদুলিল্লাহ পোস্টে আসলে ফেসবুক গ্রুপটা একদম নিউজ ফিড ভেসে যায় আর কি। তো দেখে আমাদের অনেক শান্তি লাগে যে তাদের যে পোস্ট গ্রাজুয়েশন জার্নি, সেই জার্নিতে আমরা আসলে আমাদের ডক্টরদের সাথে আমরা থাকতে পারছি। সেটা আসলে আমাদের অনেক অনেক বড় একটা আনন্দের জায়গা। তো আমরা সেই জায়গা থেকে আমাদের সিনাপস মেডিকেল একাডেমির একটা অন্যতম পার্ট হচ্ছে আমাদের সিনাপস পাবলিকেশন। সেই পাবলিকেশনের প্রতিনিয়ত প্রতি বছর আমাদের রেসিডেন্সি কিওয়ার্ড আপডেট করছে। এবং এই বছর একদম ফ্রেশার্স যারা এই কিছুদিন আগে, আজকে হচ্ছে 24 তারিখ, গত 14 নভেম্বর যারা রেসিডেন্সি ভর্তি পরীক্ষা দিয়ে কৃতকার্য হয়েছে, সেই একদল ডাইনামিক রেসিডেন্টদেরকে নিয়ে মূলত আমাদের সিনাপস কিওয়ার্ড 6th এডিশন বের হচ্ছে ইনশাল্লাহ। তো আমরা আশা করব যে বাংলাদেশের এই জগতে রেসিডেন্সি বা ডিপ্লোমা পরীক্ষার জন্য বেস্ট একটা পাবলিকেশন ইনশাল্লাহ আমাদের হতে যাচ্ছে রেসিডেন্সি কিওয়ার্ড। এবং সেই রেসিডেন্সি কিওয়ার্ডের এমন ভাবে আমরা গোছানোর চেষ্টা করছি, কেউ যদি চিন্তা করে যে পরীক্ষার আগে আমি অল্প সময় প্রিপারেশন নিতে চাই, অথবা আমি এমন একটা বই পড়তে চাই যে বইয়ের পড়ার মাধ্যমে আমি টোটাল রেসিডেন্সির আমি একটা আইডিয়া পেয়ে যাব, বা হচ্ছে আমি অল্প সময়ে একটা ভালো রিভিশন দেওয়ার জন্য আমার একটা বই প্রয়োজন, তাহলে আমরা ডেফিনেটলি সাজেস্ট করবো যে রেসিডেন্সি কিওয়ার্ড উইল বি দা বিগ গেম চেঞ্জার। তো আমাদের সেই এক্সপেকটেশন আমাদের থাকবে। তারপরও যেহেতু আমরা হিউম্যান বিং, সেই হিসাবে আমাদের আমরা কেউই ভুলের ঊর্ধ্বে না। আমাদের ডেফিনেটলি অনেক অনেক বেশি ভুল এবং আমাদের অনেক অনেক ত্রুটি বা সীমাবদ্ধতা থাকবে। তো আমরা চেষ্টা করছি আমরা বেটার হওয়ার জন্য। আমরা চেষ্টা করছি আমাদের 4th এডিশন থেকে 5th এডিশন বেটার করার জন্য। আমরা চেষ্টা করছি আমাদের 5th এডিশন থেকে 6th এডিশন বেটার করার জন্য। আমরা চাই আমাদের গত বা প্রিভিয়াস যে আমাদের ওয়ার্ক গুলো আছে, সেই ওয়ার্ক গুলো থেকে আমাদের নেক্সট যে ওয়ার্ক গুলো হবে, সেই ওয়ার্ক গুলো যাতে আমরা খুব সুন্দরভাবে আমাদের ডক্টর কমিউনিটিকে আমরা উপহার দিতে পারি, সেই চেষ্টা আমাদের সবসময় আমাদের থাকবে। এবং আমাদের সিনাপস টিম সেই চেষ্টা নিরলস ভাবে করে যাচ্ছে। আমরা সবার কাছে দোয়া চাই, এবং আমরাও আমাদের যে এই প্রচেষ্টা, সেই প্রচেষ্টায় আপনারা যারা যারা সিনাপসের সাথে যুক্ত হতে চান, সবাইকে আমরা স্বাগতম জানাচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ ডাক্তার রেদওয়ান আহমেদ ভাইকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আসলে। যারা এখন দেখতেছেন বা পরে দেখবেন, প্রায় 1 ঘন্টার বেশি সময় অতিক্রান্ত হয়ে গেছে। তো এ পর্যায়ে আমরা আসলে একদম মানে শেষ বক্তার কাছে চলে যাব। আমাদের সিনাপসের সম্মানিত পাবলিকেশন ডাইরেক্টর ডাক্তার জহিরুদ্দিন ভাই, আপনারা যারা আপনাদের অনুভূতি শেয়ার করলেন, মানে তার যদি এখানে আপনাদের এই চান্স পাওয়াতে সিনাপস লেকচার সিট এবং রেসিডেন্সি কিউ ওয়ার্ল্ডের ভূমিকা থাকে, এর সিংহভাগ কৃতিত্বের দাবিদার হচ্ছে আমাদের ডাক্তার জহিরুদ্দিন ভাই। তার নেতৃত্বে সিনাপস পাবলিকেশন টিম অনবদ্য কাজ করে যাচ্ছে। তা ভাইকে একদম মানে শেষ পর্যায়ে একদম সমাপনী কথা নিয়ে আসার জন্য অনুরোধ করতেছি ডাক্তার মোহাম্মদ জহিরুদ্দিন, ফেসবি রেসিডেন্ট। ভাইও হচ্ছে জানুয়ারিতে ফেসবি ফাইনাল ফাইনাল পরীক্ষার্থী, বিএমইউ। আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। যারা আমাদের প্রোগ্রামটা দেখছেন এবং পরবর্তীতে সবাইকে সিনাপস পাবলিকেশনের পক্ষ থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আহ মোটামুটি সবাই কথা বলেছে। তো আমি এখন মানে শেষ কথা বলবো, এবং এরপর ইনশাল্লাহ আমাদের প্রোগ্রামটা শেষ হবে। শুনতে পাচ্ছো? শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে ভাই, শোনা যাচ্ছে।
আচ্ছা আচ্ছা, ঠিক পরে আছে, না। আমি মানে এখানে ফ্রিজ হয়ে যাচ্ছে তো এই জন্য আর কি। না না, আচ্ছা, শোনা তো যাচ্ছে। যে বিষয়টা মেইনলি এখনো গুরুত্বপূর্ণ আমাদের জন্য সেটা হচ্ছে আমরা তো আসলে যারা চান্স পেয়ে গেছে তাদের সবার কথাই মোটামুটি শুনলাম, এবং তারা তাদের যে এক্সপিরিয়েন্স সেগুলো শেয়ার করছে। এখন আমাদের এই পাবলিকেশন গুলো আমরা মূলত প্রিপেয়ার করছি আপনাদের জন্যই। এখন পরবর্তীতে আপনারা যারা পরীক্ষা দিবেন, বিশেষ করে সামনে আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা ক্রুশিয়াল পরীক্ষা আছে, সেটা হচ্ছে ডিপ্লোমা পরীক্ষা, যেটা মার্চ মাসে অনুষ্ঠিত হয় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আন্ডারে। তো আমার মনে হয় যারা শুনছেন বা পরবর্তীতে শুনবেন এবং ডিপ্লোমা পরীক্ষাটা দিবেন, তাদের জন্য আমাদের একটা অনুরোধ থাকবে, আপনারা শেষ সময়ের যে প্রস্তুতি, যদি আপনারা অনেকেই বিসিএস এর কারণে বাইরে আছেন, গ্রামে আছেন, পড়ার সুযোগ কম পাচ্ছেন, তো আপনি যদি শেষ সময়ের প্রিপারেশনের জন্য চিন্তা করেন আসলে কিভাবে আমি আমার পড়াটা গোছাবো, সেক্ষেত্রে আপনারা কিওয়ালটা আপনার জন্য একটা অনবদ্য একটা অপশন হতে পারে। আমি বলবো না যে এটা পড়লে আপনার সবকিছু আপনি কভার করতে পারবেন, কিন্তু কিন্তু আপনি একটা সে সময়ের জন্য একটা র্যাপিড ক্রাশ একটা প্রিপারেশনের জন্য এটা খুবই হেল্পফুল। আমাদের যে চ্যাপ্টার ভিত্তিক, টপিকস ভিত্তিক, অধ্যায় ভিত্তিক যে আলোচনাগুলো, প্রশ্নগুলো, এগুলো খুবই হেল্পফুল। এবং একটা কথা বেশ প্রচলিত যে রেসিডেন্সি পরীক্ষার প্রশ্ন রিপিট হয়, অথবা যে টপিকস গুলো থেকে প্রশ্ন হয় সেগুলো থেকে আবার প্রশ্ন করা হয়, যদিও এটা হয়তো বা এখন কিছুটা চেঞ্জ হয়েছে, তারপরও আমাদের এটা মানে মাথায় রেখে আমরা প্রিপারেশন আগাতে পারবো। আর আরেকটি বিষয় হচ্ছে আমাদের যে লেকচার শিট গুলো আছে, যারা এর আরেকটু সময় পাবে বা আরেকটু সময় নিয়ে প্রিপারেশন নিতে চান, তারা আমাদের নতুন যে লেকচার শিটটা আমরা যেটা 2025 সালে বের করছি, এটা খুবই একটা ভালো অপশন। আমাদের যে মেন্টর আছে, এই যে এবার যারা চান্স পেয়েছেন, তারা হয়তো সামনে আমাদের এই লেকচার শিট গুলোর উপরে, আমাদের কিওয়ার্ড গুলোর উপরে কাজ করবেন। তো লেটেস্ট যেটা বেরিয়েছে সেটাও আমরা আমাদের সবচাইতে পরীক্ষিত স্কিল যে লেকচার মেন্টররা রয়েছেন, এবং তারা যে যে ফিল্ড এক্সপার্ট, সে তাদের কাছ থেকে আমরা এই লেকচারশিপ গুলো আমরা আবার নতুন করে এগুলোকে রিভাইজ করছি, নতুন তথ্য অ্যাড করছি। তো এই এই বিষয়গুলো আমরা আসলে আপনাদেরকে আমাদের এই প্রোগ্রাম গুলোর মাধ্যমে জানাতে চাই যে আমরা আসলে আপনাদের জন্য কি পরিমাণ কাজ করার চেষ্টা করছি। একটা প্রফেশনাল প্রতিষ্ঠানের পাশাপাশি আমরা যে একটা সেবামূলক চিন্তা নিয়ে অগ্রসর হচ্ছি, এটা আমরা আপনাদেরকে এই আমাদের এই যে আলোচনাগুলো আছে, প্রোগ্রাম গুলো আছে, লাইভ সেশন আছে, এর মাধ্যমে জানাতে চাই। আমাদের কাছে মুখ্য বিষয়টা হচ্ছে আপনারা একটু সঠিকভাবে সঠিক তথ্য জেনে, কম ভুল ইনফরমেশন জেনে তারপরে আপনারা পরীক্ষায় আসেন। তো এই জন্য আমি আপনাদের, অনেক সময় হয়ে গেছে, অনেকেই হয়তো ক্লান্ত হয়ে গেছে, তো এই জন্য আমি যারা চান্স পেয়েছেন তারা তাদেরকেও অনুরোধ করবো, আমাদের লেকচার শিট গুলো, আমাদের কিওয়ার্ড গুলো তো আপনারা দেখছেন, পড়ছেন, এখানে ভুল যদি কিছু থেকে থাকে সেটাও আপনারা আমাদেরকে জানাতে পারেন, আমাদের সাথে কাজ করতে পারেন। এবং পরবর্তীতে যারা আপনাদের ফ্রেন্ড আছে, এবার হয়তো বা রেসিডেন্সিতে কোনো কারণে চান্স পায় নাই, তাদেরকে আপনারা উদ্বুদ্ধ করতে পারবেন কোন বিষয়ে পড়া দরকার, সিনাপসের কোন কোন বিষয় আপনার কাছে ভালো লেগেছে যেটা ওরা হয়তো ফলো করতে পারে নাই। তো এই বিষয়গুলো আপনারা খেয়াল করবেন আর কি, আপনাদের কাছে এটাই আমার প্রত্যাশা। তো এই বলে আমিও আমার কথা এখানে শেষ করছি। সবাইকে শুভেচ্ছা, আল্লাহ হাফেজ। হুম। ধন্যবাদ ডাক্তার জহিরুদ্দিন ভাইকে। তো এতক্ষণ পর্যন্ত দীর্ঘ 1 ঘন্টা 20 মিনিট প্রায় যারা আমাদের সাথে ছিলেন, এবং পরবর্তীতে যারা এই প্রোগ্রামটা দেখবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে আমাদের কথা ধৈর্য ধরে শোনার জন্য। তো আমরা আসলে আজকে যারা এই পার্টিসিপেন্ট বৃন্দ যারা তাদের অভিজ্ঞতার কথা আমাদেরকে শেয়ার করলেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং অশেষ কৃতজ্ঞতা যে তারা অনেক সময় নিয়ে হ্যাঁ, অনেক কিছু করে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। এবং সম্মানিত অতিথিবৃন্দকেও ধন্যবাদ জানাচ্ছি। তো আশা করি যারা এই সেশনে চান্স পেয়েছেন বা বিগত বছরগুলোতে চান্স পেয়েছেন, তাদের মতো করে সামনের সেশনে যারা পরীক্ষা দিবেন বা তারপরেও যারা পরীক্ষা দিবেন, তারাও সিনাপসকে আশা করি সিনাপসের সাথে থাকবেন, সিনাপস পাবলিকেশনের সাথে থাকবেন, এবং আপনাদের এই স্বপ্নযাত্রায় সিনাপস পাবলিকেশন সবসময় আপনাদের সাথে থাকতে চাই। আপনাদের যে কোনো পরামর্শ, যে কোনো ধরনের প্রশ্ন আমাদেরকে অবশ্যই করতে পারেন। আশা করি আপনারা ভালো কিছু করবেন ভবিষ্যতে। তো সবার সর্বাঙ্গীন কল্যাণ এবং মঙ্গল কামনা করে আজকের এই অনুষ্ঠান এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম। সুমন ভাই। আহ, জি স্যার, তাহলে ইয়ে করে দিচ্ছি, আমরা ক্লোজ করে দিচ্ছি ইনশাল্লাহ। খরচ করে দেন জি। ওকে। আসসালামু আলাইকুম।